দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন আমরা এখানে রাজনীতিকে দেখতে চাই নতুন প্রজন্মের প্রশ্ন নিয়ে, রাজনীতিকে দেখতে চাই নতুন প্রজন্মের চোখ দিয়ে। ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা প্রশ্ন করে থাকি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। দর্শক, আমাদের এই ডাকসু নির্বাচন ঘিরে এই নিয়মিত আয়োজনে প্রতিদিন কেউ না কেউ যুক্ত হন। আজকে এই বিশেষ আয়োজনে যুক্ত রয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হুমায়রা উপন্যাস। স্বাগত আপনাকে ইয়েস টু পলিটিক্সে। নিশ্চয়ই ভালো আছেন হুমায়রা? জি, আপনি কেমন আছেন ভাইয়া? জি, আমরা ভালো আছি। আমরা একটু জানতে চাই হুমায়রা, যেটি হচ্ছে যে আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স, এবং সেটি তরুণদের জন্য নানান কারণে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে এটি কেন গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হয় বর্তমান প্রজন্মে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের প্রতিনিয়ত রাজনৈতিকভাবে সচেতন থাকাটা খুব বেশি প্রয়োজন। কারণ আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না থাকি, সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে ঘটে যাওয়া আমাদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এই জিনিসটাকে আমরা প্রপারলি মনিটরিং করতে পারবো না। কারণ একটা শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয় এটা একটা দায়িত্ব যে আমার আশপাশে ঘটে যাওয়া আমাদের অধিকার আদায়টা সুনিশ্চিত হচ্ছে কিনা, কিংবা আমাদের প্রশাসন কতটুকু স্বচ্ছ, সেই জায়গাটা থেকে আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন থাকাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রাজনৈতিকভাবে যখন সচেতন থাকবেন ঠিক তখনই আসলে ডাকসু নির্বাচন প্রসঙ্গ, এবং সেটি নানান কারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং বিশেষ করে জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবক হিসেবে তো বটেই। আপনি হলের একটা সম্পাদক প্রার্থী, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে লড়ছেন। হলগুলোতে আসলে কী ধরনের রাজনৈতিক চর্চা হয় হুমায়রা, সেটি যদি একটু বলতেন, এবং সেখানে এই যে বিভিন্ন দলের প্রভাব থাকে কিনা সেটি যদি একটু জানাতেন। আচ্ছা, আমি যেহেতু উমে হুমায়রা উপন্যাস সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, আমি আমার হলের প্রেক্ষাপটটা যদি বর্ণনা করি, এবং আজকে যেহেতু আমি অন্যান্য সব হলের প্রতিনিধি হিসেবে এসেছি, আমার তাহলে অন্যান্য সব হলের ইনসাইটটাও শেয়ার করা খুব প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে 5ই অগাস্টের আগ পর্যন্ত রাজনৈতিকভাবে একটা প্রভাব বিস্তার করছিল, কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, এবং প্রত্যেকের সাথে যথেষ্ট কোঅপারেটিভ। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো অস্থিরতা দেখিনি। তবে একটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক আসলে কুন্দল থাকেই, প্রত্যেকটা দলের মধ্যকার বিষয়ে এই কুন্দলটা থাকবে। তবে আমার হলে আমি দেখেছি যারা আমরা প্রার্থীরা রয়েছে আমাদের সব দলের মধ্যে খুব সুন্দর একটা কোঅপারেশন রয়েছে, এবং আমরা যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি আমাদেরও একটা সাহায্যপূর্ণ মনোভাব আমরা অন্যান্য সব শিক্ষার্থীদের মধ্যে থেকে পাচ্ছি। সো দিস ইজ ভেরি হেল্পফুল ফর আস। যেটা হয় হুমায়রা, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা করেন তারা আসলে এইটা লেজুর বৃত্তি করতে চান, এবং তার ফলে হলগুলোকে একটা প্রভাবে রাখতে চান। ফলে আপনারা যারা প্রার্থী হচ্ছেন তাদেরকেও নিশ্চয়ই এভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তাদের লেজুর বৃত্তি করবার জন্য বা তাদের দলের সাথে যুক্ত হবার জন্য। সেটি আসলে কেমন করে সামাল দিয়েছেন, এবং আপনি যদি নির্বাচিত হন আপনিও কি আসলে আপনাকে যারা নির্বাচিত করবেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে এই দলীয় লেজুর বৃত্তি করবেন কিনা? দেখুন, আমি আমার জায়গা থেকে সবসময় স্পষ্টবাদী থাকার চেষ্টা করেছি। অন্যান্য যেসব প্যানেল কিংবা অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকের প্রস্তাবনা পেয়েছি যেন তাদের প্যানেল থেকে আমি সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে দাঁড়াই। তারা অনেকের অ্যাপ্রোচ অনেক সুন্দর ছিল, অনেকের অ্যাপ্রোচ হয়তো কোনো লোভ দেখানোর বিষয়টা ছিল। আমি নাম উল্লেখ করব না, তবে আমার কাছে মনে হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা ট্যাকেল দেওয়ার ক্ষমতাটা আমার রয়েছে। সেই সক্ষমতাটার জায়গা থেকে আমি সবসময় নিজেকে শুরু থেকে বলে এসেছি, এবং এখনও বলতে চাই যে আমরা স্বতন্ত্র। আসলে 5ই অগস্টের আগে আমরা যে রাজনৈতিক চর্চাটা দেখেছি, সেই রাজনৈতিক চর্চাটাতে আমরা ছাত্রলীগের বা আওয়ামী লীগের একটা কুলসিত একটা প্রভাব দেখতে পেয়েছি। কিন্তু আমরা 5ই অগস্টের পরবর্তীতে কিন্তু সবাই ভোকাল। আমাদের কথা বলতে গেলে এখন আর সেই ভয়টা কাজ করে না, বা আমরা সবসময় এখন সোচ্চার থাকতে পারছি। তো আমি আমার জায়গা থেকে যখন অন্যান্য প্যানেল কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবনা পেয়েছি যেন তাদের প্যানেলের সাথে আমি যুক্ত হয়ে স্বতন্ত্র হিসেবেই কাজ করি, আমার কাছে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে জায়গাটা আমার একটা ইনসিকিউরিটির জায়গা, যে একটা রাজনৈতিক দলের যখন একজন প্রার্থী আসবে সে তার রাজনৈতিক দলের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাইবে, সেটা প্যাসিভলি হোক কিন্তু অ্যাক্টিভলি হোক, কিন্তু সেটা করতে চাইবে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে এইবারের ডাকসুতে আসলে স্বতন্ত্র প্রার্থীদের গ্রহণযোগ্যতাটা খুব বেশি। তবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অনেক রকমের ট্যাগিংয়ের শিকার হচ্ছি শুরু থেকে। যেমন আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার হলে আমার বিভিন্ন উৎসব মুখর পরিবেশটাকে বজায় রাখার পাশাপাশি আমার ধর্মীয় উৎসবগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো তখন যখন আমি ধর্মীয় উৎসবগুলো নিয়ে বলতে যাচ্ছি তখন হয়তো খুব সহজেই একটা শিবির ট্যাগ আমার উপর
পড়ে যাচ্ছে, কিংবা আমি যখন খুব সুন্দর কিছু নান্দনিক কিছু করতে চাচ্ছি তখন সেই জায়গায় আমাকে বাম সংগঠনের বলা হচ্ছে। কিন্তু আমার জায়গা থেকে আমি জানি আমি কি, এবং আমার আশেপাশের মানুষকে আমি যথেষ্ট কনভিন্সিং ওয়েতে যখন আমি আমার ইশতেহারগুলো বর্ণনা করছি যে আমি আসলে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই, আর আমাদের ইশতেহারটা আসলে একটা কমিটমেন্টের জায়গা, সেই কাগজটা শুধু একটা পোস্টার না, এটা প্রত্যেকটা মানুষের হাতেই আছে। আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমি যদি সেই কাজটা না করতে পারি তখন তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে যে এই জায়গাটা আপনি পূরণ করেননি। তো আমি বলবো যে রাজনৈতিক দলের প্রভাব সবসময় কম বেশি থাকবে, এটা আমরা স্বীকার করি কিংবা অস্বীকার করি। তবে একজন প্রার্থী এবং একজন ভোটার হিসেবে আমি চাইবো একটা যোগ্য মানুষ আসুক, সেটা হল সংসদ হোক কিংবা কেন্দ্রীয় সংসদ হোক, একটা যোগ্য মানুষ উঠে আসুক, যেন সে রাজনৈতিক দলের হলেও সে ওই বিশ্বাসের জায়গাটা আবার মানুষের কাছ থেকে নিতে পারবে। সেই বিশ্বাসের জায়গাটা যে হুমায়রা আপনার উপরে থাকবে সেটি আসলে কেন কেন শিক্ষার্থীরা আপনাকে নির্বাচিত করবে এবং কেন তারা আপনাকে বিশ্বাস করতে চাইবে? দেখুন, আমার এই পর্যন্ত যে আশাটা একজন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে, আমি যে আজকের এই দিনটা পর্যন্ত এসেছি অনেক রকম প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছি, এবং সেই রাজনৈতিক দলগুলো জানে যে আমি তাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছি। সুতরাং তাদের সাথে কিন্তু এটা একটা কমিউনিটির মতো কাজ করে। যেমন হল সংসদে আমি যদি একটা রাজনৈতিক দল ধরি সেই রাজনৈতিক দলের কিন্তু অনেক যারা থাকে যে তাদেরকে তারা সাপোর্ট করছে, সেই মানুষগুলোও কিন্তু জানতে পারছে যে তাদের রাজনৈতিক দল থেকে যখন আমাকে প্রস্তাবনাটা দেওয়া হচ্ছে সেটা আমি প্রত্যাখ্যান করেছি। আমার কাছে মনে হয় এই যে রিজেকশনের যে একটা উইল পাওয়ার কিংবা এই যে সৎসাহসটা, এই সৎসাহসটা আসলে ভোটারদের জন্য খুব বিশ্বাসের জায়গা তৈরি করে। অর্থাৎ আমি যখন অন্যান্য দলকে প্রত্যাখ্যান করে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই পর্যন্ত আসতে পেরেছি, সুতরাং আমার হলের যারা ভোটার আছে তারা দেখতে পাচ্ছে যে না, আমার সেই সাহসটা আমি এখন পর্যন্ত রেখেছি, এবং কোনো রকম লোভ কিংবা কোনো রকম ক্ষমতার আশায় আমি সেই দলীয় অন্তর্ভুক্তি কিংবা সেই প্যানেলের ব্যানারটাতে আমি যেতে চাইনি। আমার কাছে মনে হয়েছে আমি উম্মে হুমায়রা উপন্যাস, আমি নিজেই একটা পলিটিক্যাল ব্যানার, আমি আমার মতো প্রতিনিধি হয়ে কাজ করব। কারণ ডাকসুটা আসলে রাজনৈতিক জায়গা না, ডাকসুটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, অর্থাৎ এখানে ভোটার আমার স্টুডেন্টরা, আমার যারা সহপাঠী আছে, আমার অগ্রজ অনুজ যারা আছে তারা ভোটার। এখানে আমি শুধুই মাত্র একটা প্রতিনিধি হিসেবে কাজ করব, এবং আগামী 1 বছর আমি আমার যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করে আমি আমার হলে একটা কন্ট্রিবিউশন রেখে যাব, যাতে করে আমার পরবর্তীতে যদি ডাকসু নির্বাচনটা হয়, আমরা আশা করছি হবে, সেই জায়গা থেকে যেন আমার অনুজরা বলতে পারে আমাদের এই প্রতিনিধিটা এই ভালো জিনিসগুলো আমাদের হলে দিয়ে গেছে, এবং একটা গুড প্র্যাকটিসের শুরু, এই শুরুটাকে শুরু করার জন্যই আসলে এই পদে দাঁড়ানো। আমি আপনার একটা শব্দ নিতে চাই, গুড প্র্যাকটিস, এবং সেটা রাজনীতিতে খুব বেশি জরুরি। আপনারা যখন ক্যাম্পাসে কিংবা হলগুলোতে এই চর্চাটা করেন, গুড প্র্যাকটিসটা করেন রাজনীতির, তখন আসলে ইতিবাচক একটা প্রত্যয় দাঁড়ায়, পরিবর্তনটা দাঁড়ায়। এবং সেই প্রেক্ষাপটে আমি আসলে বলতে চাই আমাদের শেষ যে এই প্রশ্নটি, সেটি হচ্ছে যে আপনি নির্বাচনকে নিয়ে কোনো ধরনের শঙ্কা কিংবা কোনো ধরনের ভয়ভীতি আছে কিনা, সেটি আসলে কেমনভাবে দেখছেন? বিশেষ করে নির্বাচনী পরিস্থিতি, সেটি জমজমাট থাকলেও হতে পারে, প্রচারণা কেমন দেখছেন আপনার জায়গা থেকে সেটি বলবেন, এবং একই সাথে ভোটারদের উদ্দেশ্যে, বিশেষ করে সকল ধরনেরই ভোটারদের উদ্দেশ্যে আপনার যে মন্তব্য সেটিও জানতে চাই। এবং অনেকে শঙ্কা প্রকাশ করছেন যে ভোট আসলে তারা ঠিকভাবে দিতে পারবেন কিনা, কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে ধরনের সময় বেঁধে দেওয়া হয়েছে তাতে আসলে পুরো ভোটটি একজন ভোটারকে যতখানি ভোট দিতে সময় লাগবে তাতে আসলে সকল ভোটারদের ওই নির্ধারিত সময়ে সম্পন্ন করা যাবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনার মন্তব্য? আমাদের জন্য আসলে ডাকসু নির্বাচনটা অনেক বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনটাকে কেন্দ্র করে আমরা আসলে অনেক ইশতেহার আগের থেকে তৈরি করেছি, এখন তৈরি করছি, এবং সেটা আমরা ভোটারদেরকে অলরেডি দিয়েছি। সত্যি বলতে ডাকসুর যে আমেজটা আছে, এটা একজন প্রার্থী হিসেবে এর চেয়ে বড় চাওয়া আর কিছু নাই। কারণ এই উৎসবমুখর পরিবেশটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, এবং পরবর্তীতে কাজ করার জন্য যে আগ্রহটা, সেটা এই যে ভোটারদের একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া, আমরা হল সংসদে কিংবা কেন্দ্রীয় সংসদে যখন আমরা আমাদের লিফলেট কিংবা পোস্টার বিলি করছি, এই যে সবার মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স বা একটা কর্ডিয়াল অ্যাকসেপ্টেন্স যে আমরা আপনাকে ভোট দিব কিংবা আমরা স্টাডি করব, এই বিষয়টা আমার কাছে খুবই ইতিবাচক। কারণ এই যে সুন্দর একটা গ্রহণযোগ্যতা, এটা দ্বারাই বোঝা যায় যে আমাদের শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, এবং তারা এখন যথেষ্ট ভোকাল, অর্থাৎ তারা কথা বলার সেই সৎ সাহস এবং অধিকার রাখে। তো আমি চাইবো যে এই আমেজটা যেন প্রতি বছর আসুক, এবং আমরা এই ডাকসু নির্বাচনের আমেজ থেকে একটা শিক্ষা গ্রহণ করি যে সবার মধ্যে আসলে সহযোগিতাপূর্ণ
পূর্ণ একটা সম্পর্ক যদি আমরা প্রদর্শন করতে পারি, সেটা আমাদেরকে একজন শিক্ষার্থী থেকে শুরু করে একজন প্রতিনিধি তৈরি হওয়ার থেকে সব এই পুরো যাত্রাটা যেন খুব সহজ করে। আর আশঙ্কার কথা বলতে গেলে আমি যদি কেন্দ্রীয় সংসদের কথা বলি, বিভিন্ন রাজনৈতিক প্যানেল থেকে অনেক বড় ভাইয়েরা, অনেক বড় বোনেরা দাঁড়িয়েছেন। তাদের প্রতি আমার একটাই চাওয়া থাকবে যে আপনার রাজনৈতিক পরিচয় কিংবা আপনি কোন দলের, সেটার দলমত নির্বিশেষে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পরিচয়টা হবে আপনি শিক্ষার্থী বান্ধব কিনা কিংবা আপনি একটি যোগ্য প্রতিনিধি কিনা। সেই জায়গা থেকে আপনি আপনার ভালো কাজগুলো করে যাবেন। আমার কাছে মনে হয় রাজনৈতিক দল থেকে যখন একটা মানুষ আসে তখন তার উপর কিন্তু অনেক দায়িত্ব থাকে, অর্থাৎ তার যেই ভালো কাজগুলো সেটার দ্বারা তার দলকে মানুষ জাজ করবে এবং সেই বিষয়গুলোকে আরও মানুষ সুন্দরভাবে জানবে এবং আশা করা যায় কোনো রকমের কোনো ঝামেলা হবে না। সামনে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ পাবো। ভোটারদের জন্য আমার একটাই বলা থাকবে, আপনারা প্রত্যেকটা প্রার্থীকে নিয়ে যথেষ্ট স্টাডি করবেন। আপনারা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনাদের প্রত্যেকটা ভোট অনেক বেশি মূল্যবান। আপনাদের নির্বাচনের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে একটা যোগ্য প্রার্থীকে আমরা সবাই খুঁজে পাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হুমায়রা উপন্যাস, আপনার জন্য অনেক শুভাশিস এবং শুভকামনা রইল। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন এবং 9 তারিখে যে ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে সেটি নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে হবে এবং সেখানে আপনার অংশগ্রহণ কিংবা আপনাদের ইতিবাচক অংশগ্রহণ এই ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি চলে যেতে পারেন, আমরা আমাদের পরবর্তী একজন অতিথিকে আমরা নিয়ে নিচ্ছি। জি দর্শক, আমরা আসলে শুনছিলাম হুমায়রা উপন্যাসের কথা, যিনি আসলে তার ইতিবাচক মনোভাব দিয়ে, ইতিবাচক প্রত্যাশা দিয়ে মূলত এই যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তিনি প্রতিনিধিত্ব করছেন এবং তার কথাই বলছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলত এই যে উপস্থিতিগুলো, বিশেষ করে প্রার্থিতা ঘোষণার যে প্রয়াসগুলো, সেগুলোই আসলে বিভিন্নভাবে নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে, বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবার জন্য, শিক্ষার্থীদের যেই গণতান্ত্রিক ব্যবস্থায় পথ চলা সেটি আসলে নিশ্চিত করবার জন্য এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করবার জন্য এবং যে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবার জন্য আমরা এই মুহূর্তে আরও একজন অতিথিকে আমাদের সাথে নিতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইব যে ইয়েস টু পলিটিক্সে তার আগ্রহ কেমন এবং বিশেষ করে এই রাজনৈতিক প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি আসলে কেমন অবস্থা বিরাজ করছে এবং সেটি জানাতেই আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে পরবর্তী অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জেইসন বকুল রিয়া, ডাকসুর কেন্দ্রীয় সংসদে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে তিনি লড়ছেন। জেরি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইয়েস টু পলিটিক্সে। আমাদের ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স কেন। একটা সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা দীর্ঘ সময় বলেছে আই হেট পলিটিক্স, এখন আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। আমাদের আয়োজনের নামও তাই। যখন আপনি শুনেন ইয়েস টু পলিটিক্স তখন আপনার মনের মধ্যে আসলে কি কাজ করে? পলিটিক্স যদি বলতে যাই, গত জুলাইয়ের পরে আমাদের যে জেনারেশন, আমরা তো জেন জি, তো আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু আমাদের দেশটাকে পরিচালনা করতে পারছি, যেটা আমরা গত জুলাইয়ে দেখেছি। সেটা আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের দেশকে পরিচালনা করছি। তো আমরা যদি পলিটিক্সে ইন্টারেস্টেড ফিল না করি, পলিটিক্স সম্পর্কে না জানি, না বুঝি, তাহলে আমরা ভবিষ্যতে আমরা কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। ভবিষ্যতের জন্য আমাদের জেনারেশনের অবশ্যই ইয়েস টু পলিটিক্স সম্পর্কে জানতে হবে, কথা বলতে হবে, বুঝতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসে কিন্তু দেখেছেন আমরা দলীয় রাজনীতির বিরুদ্ধে ছিলাম, দীর্ঘদিন দলীয় রাজনীতির বিরুদ্ধে ছিলাম, কারণ গত 15 বছরের যে অভিজ্ঞতা ছিল সবার, সেই জায়গা থেকে সবার কাছে মনে হয়েছিল যে পলিটিক্স ব্যাপারটাই আমাদের জন্য আমাদেরকে একটা দাসত্বের মতো করে রেখেছে। আমাদের গেস্ট রুম কালচার ছিল, ওই জায়গা থেকে মনে হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাট আমাদেরকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। তো ওই জায়গা থেকে সবার একটা রাজনীতির প্রতি একটা যে বিরূপ মনোভাব সেটা ছিল। কিন্তু এরপর যখন আমরা দেখেছি যে হ্যাঁ, আমাদের ভয়েসগুলো ম্যাটার করে, বা আমরা যে কোনো ধরনের পলিসি মেকিংয়ে আমরা কথা বলি, আমরা ভয়েস রেইজ করি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সেটার জন্য তো আমাদের রাজনৈতিক সচেতনতা দরকার। তো সেই জায়গা থেকে আসলে ইয়েস টু পলিটিক্স। যখন তরুণরা রাজনৈতিকভাবে সচেতন হয় তখন আসলে অনেক কিছু বদলায় এবং এই বদলানোর ঘটনা প্রবাহ আমরা উদাহরণ দেখেছি 2024-এও। তরুণরা যখন সচেতন হয়েছে, তরুণরা যখন কথা বলেছে, তখন আসলে অনেক কিছু বদলে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিজম দূর হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বৈরাচারের প্রথা ছিল সেটি আসলে দূর হয়েছে। সেই প্রক্রিয়া থেকে আপনারা এখন যখন বলছেন যে একটা বদলের জন্য, পরিবর্তনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করতে চান এবং আপনি জানেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে পদ,
সেটি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি রূপ দাঁড়ায় কমন রুম, রিডিং রুম, যে এবং এই বিষয়গুলোতে শিক্ষার্থীরা নানান ধরনের সংকট বছরের পর বছর তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। কেমন করে যেন সেগুলো আর সমাধান হয় না, আপনি কি করবেন? আমার পোস্ট হলো কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। তো সেই জায়গা থেকে আমরা তো জানি যে এটা আমাদের বেসিক যে লাইফস্টাইল সেগুলো কিন্তু ডিপেন্ড করে আমাদের কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুম এই ফ্যাসিলিটিসগুলোর উপরে। আমরা সবসময় বলি না আমরা গর্বিত ঢাবিয়ান, তো আমাদের গর্বিত ঢাবিয়ানের লাইফস্টাইল যদি আমাদের গর্ব করার মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোটাই মকারির মতো হয়ে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের কমন রুম, রিডিং রুমের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমাদের বিশ্বমানের সার্ভিসটা প্রয়োজন। আমাদের লাইফস্টাইল সেরকম, আমরা সবাই কিন্তু মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে ম্যাক্সিমামকে আমরা দেখে এসেছি খুবই স্ট্রাগল করে এই পর্যন্ত আসে, প্রত্যন্ত এলাকা থেকে অনেকজন আসে। তো তাদের একটা ব্যাপার থাকে যে ইউনিভার্সিটিতে যাবে, সে জ্ঞান অর্জন করবে, সাথে সাথে লাইফস্টাইল একটা হিউজ পরিবর্তন আসবে। তো সেই ক্ষেত্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটা রোল মডেল, তো রোল মডেল হওয়ার জন্য তো আমার এই সেক্টরগুলোতে সেই লেভেলের পরিবর্তন টানতে হবে। তো আমরা কিন্তু দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে এনাফ রিসোর্স আছে, আমাদের এনাফ ক্যাফেটেরিয়া আছে, বা যেখানে কার্জন বড় একটা ফ্যাকাল্টি সেখানে কোনো ক্যান্টিন নাই, তো সেই কার্জনটা একটা ক্যাফেটেরিয়া দরকার। বিকজ তাদের তো যেহেতু এত বড় একটা ফ্যাকাল্টি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান অনুষদ, সেখানে কোনো ক্যান্টিন নাই। তো আমি অবশ্যই সেই জায়গা থেকে প্রথমেই কার্জনে একটা ক্যান্টিন স্থাপন করব। এরপর আমরা কিন্তু দেখেছি যে কমন রুম ব্যাপারটা, আমি যখন এই পোস্টটা নেওয়ার কথা চিন্তা করছিলাম, ম্যাক্সিমামের কথা ছিল হ্যাঁ তুমি তো মেয়ে, এই পোস্টগুলো তো মেয়েরাই নেয়। তো দেখা যাচ্ছে কমন রুম বিষয়টাকে মেয়ে কেন্দ্রিক করে ফেলছে, যে মেয়েদের জন্য কমন রুম দরকার, কিন্তু যে সেই জায়গা থেকে ছেলেদেরও যে কমন রুমের প্রয়োজন আছে, তাদেরও যে এই একটা লাইফস্টাইলের যে প্রয়োজন আছে, মানে জেন্ডার বায়াসনেসের জন্য না যে মেয়েদের কমন রুম ছেলেদের না ব্যাপারটা। তো ওই জায়গা থেকে আমি ছেলেদের জন্য কমন রুম স্থাপন করব প্রত্যেকটি ফ্যাকাল্টিতে। প্লাস আমাদের যেটা প্রথমে বলছিলাম, আমাদের রিসোর্স আছে বাট সেটা আমরা উন্নয়ন করি না, বা সেটা আমরা সঠিকভাবে কাজে লাগে না, সেটার জন্য যে বাজেটগুলো আসে ওগুলো আমরা ইমপ্লিমেন্ট করি না। তো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রশাসন যথাযথ জায়গায় বাজেটগুলো প্রয়োগ করছে কিনা, উন্নয়ন হচ্ছে কিনা, আমি সেই দিকগুলো নিশ্চিত করব। আর যে রিসোর্সগুলো আছে সেগুলো কীভাবে শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসিবল করা যায়, তাদের কীভাবে সহায়ক হিসেবে কাজ করতে পারে। যেমন আমাদের লাইব্রেরিতে কিন্তু আমাদের একটা আইটি সেক্টর আছে, সেটা আমরা ম্যাক্সিমামই জানি না যে আমাদের আইসিটি একটা পার্টি আছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে, যেখানে আমাদের ল্যাপটপ সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে অ্যাক্সেসের সুযোগ আছে, বাট সেটা ম্যাক্সিমামই জানে না। বাট আমি নিজে একবার গিয়েছিলাম, গিয়ে আমি নিজে মানে একাগোটা ঢুকতেও পারতেছিলাম না, চেষ্টা করে আমি লগ ইন করতে পারছিলাম না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য একটা সাপোর্ট দরকার, ওখানে একজন থাকবে যে মানে টেকনোলজি দিক দিয়ে এক্সপার্ট থাকবে বা ট্রেনিং প্রাপ্ত থাকবে, যে আমাদের মতো শিক্ষার্থীদেরকে সাহায্য করবে, সেই ব্যাপারটা ওখানে ছিল না। তো আমি এনশিওর করব যে রিসোর্সগুলো আছে সেগুলো যেন শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে, সেই জন্য তাদেরকে সহায়ক দেয়া, সেটা হতে পারে স্টুডেন্টদের পক্ষ থেকেই বা স্টুডেন্টদের মধ্য থেকেই ভলেন্টিয়ারিং, অথবা তাদের পার্ট টাইম জবের একটা সেক্টর করা, তাদেরকে ট্রেনিং দেয়া, তারা যেন শিক্ষার্থীদেরকে সেই সার্ভিসগুলো দিতে পারে, সেই ব্যবস্থাটা আমি করব। পাশাপাশি সবসময় সবাই একটা কথা বলে যে খাবারের মান উন্নয়ন করব। দেখা যায় যে আমরা নিজেরাও হলে থাকি, আমি 4 বছর হলো হলে থাকি, তো আমি নিজে জানি হলের খাদ্যমান কতটা জঘন্য। আর একটা রিপোর্টে আমি দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যাক্সিমামের হলো আপনার ফুড পয়জনিং হওয়ার কারণে তাদের পাকস্থলীতে একটা ইনফেকশন হয়ে গেছে ম্যাক্সিমামেরই। তো সেই জায়গা থেকে দেখা যায় হলের খাবার খুবই বাজে। সবারই একটা কথা থাকে আমরা খাবারের মান উন্নয়ন করব, ক্যাফেটেরিয়ার মান উন্নয়ন করবো, বাট দেখা যায় যে ওই যে আগে একটা ব্যাপার ছিল যে ক্যাফেটেরিয়ার মালিকদেরকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে তাদেরকে ওখানে একটা লিজ দেওয়া হতো ক্যাফেটেরিয়া, সেখান থেকে চাঁদাবাজির একটা ব্যাপারও ছিল। তো ওই জায়গা থেকে আসলে কোয়ালিটি এনশিওর করা যেত না, তারা দেখতো তারা পলিটিক্যাল পাওয়ারে থাকছে, তাদের এগেন্সটে কিছু বলা যেত না। তাদের যে একটা কি বলা যায়, তাদের যে একনায়কতন্ত্র ছিল ক্যান্টিন মালিকদের, তাদের ধারণা হ্যাঁ আমরা এখানে চাঁদা দিয়ে আছি, আমাদের কেউ কিছু বলতে পারবে না, আমাদের পলিটিক্যাল পাওয়ার আছে, সেই জায়গা থেকে তারা খাদ্যমান উন্নয়ন করতো না। আর মেয়েদের হলে আসলে ছেলেদের হলে হয়তো কয়েকটা ম্যাচ চলে পাশাপাশি, বাট মেয়েদের হলে কিন্তু ক্যান্টিনের চাইতে বিকল্প কিছু নেই আমাদের, যার কারণে ওরা আসলে পেয়েই বসে যে আমরা যেভাবেই খাবার বানাবো সেটাই খাবে, কারণ তাদের কাছে আর কোনো অপশন নাই। তো সেই জায়গা থেকে আমি আসলে ক্যাফেটেরিয়া একটা কম্পিটিশন আনার চেষ্টা করব, প্যারালালি 2-3টা ক্যাফেটেরিয়া চালু করার ব্যাপারে। প্লাস ক্যাফেটেরিয়া স্টুডেন্ট রান একটা ফুড জোন থাকবে, যেখানে আমাদের হলের আপুরা খুবই ভালো রান্না করে, তারা মাঝে মধ্যে তাদের খাবারগুলো রান্না করে হলের পাশে তারা সেল করে। তো সেই জায়গায় আমি আপুদের জন্য একটা পুরো সব কয়টা মেয়ে হলেই একটা ফুড সেলিং জোন করতে চাই ক্যাফেটেরিয়ার পাশাপাশি, যেখানে ক্যান্টিনের একটা কর্নারে সেই জোনটা থাকবে। আপুরা নিজেরা আগে চাইলে প্রফেসর ম্যামের কাছে পারমিশন নিয়ে সেখানে তারা ফুড সেল করতে পারবে, আমরা একটা হোমলি খাবার পাবো, তাদের একটা আর্নিং সোর্স হবে, প্লাস ক্যাফেটেরিয়ার মালিকদের একটা কম্পিটিটর চলে আসবে, সেই ক্ষেত্রে তারা ভালো করার চেষ্টা করবে। জি, একটা কথা থাকে যেটা হচ্ছে যে ওনারা যখন শিক্ষার্থীরা যখন একটু পড়ার স্বস্তি পায়, যখন একটু ভালো থাকার স্বস্তি পায়, তখন তো ডেলিভারিটাও অনেক ভালো হয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব, সেখানে আসেন,
প্রত্যেকে সবাই নানান ধরনের সংকটের সাথে ইন্ট্রোডিউস হয়, যেটা হওয়ার কথা ছিল না। এবং সেটার একটা বড় কারণ আপনি বলছিলেন যে খাদ্যর যে মান, সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। সেখানে একটা পেছনে কাহিনী বা ঘটনা খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে এখানে বিশ্ববিদ্যালয়ে যারা আসলে এই খাবারের ব্যাপারগুলো নিয়ে কাজ করেন, তারা আসলে বিভিন্ন যে দলীয় যে রাজনৈতিক লেজুর বৃত্তি থাকে তাদেরকে চাঁদা দেন। চাঁদা দেওয়ার ফলে তাদেরকে আসলে ওই চাঁদা দেওয়াটাই মাথায় থাকে, খাবারের মানটা নিয়ে কোনো ধরনের তাদের কনসার্ন থাকে না। আপনি আসলে কোনটাকে প্রায়োরিটি দেবেন, চাঁদা নাকি খাবারের মান? আমি অবশ্যই খাবারের মানকে প্রায়োরিটি দিব, কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে এসেছি। জি। যেখানে প্রথম থেকেই ব্যাপারটা আমি প্রথমেই মেনশন করেছিলাম যে ক্যান্টিন মালিককে দেওয়ার সময় যে লিজ দেওয়ার ব্যাপারটা, তখন চাঁদাবাজি একটা ব্যাপার থাকে, যার কারণে কিন্তু ম্যাক্সিমাম পলিটিক্যাল প্যানেলগুলো যদি বলি বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যারা, তাদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা তাদেরকে চাচ্ছি না আমাদের প্রতিনিধি হিসেবে। আমি যদি একটা ভোটার হিসেবেও বলি আমার জায়গাটা, সেক্ষেত্রে আমি অবশ্যই এরকম কাউকে চাইবো যে তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন, মানে যখন একজন মানুষ পলিটিক্যালি ইনফ্লুয়েন্স থাকে, তার মাথায় একটা থাকে যে আমাকে নিজেকে নেতা হতে হবে, আমার 100টা কর্মী আছে, তাদেরকে চালাইতে হবে। সো তার মাথায় 100টা কর্মীকে চালানোর জন্য তার টাকার প্রয়োজন হয়, তখন সে চাঁদাবাজিটা কিন্তু করে। আমাদের কিন্তু এই ব্যাপারটা নেই। আমরা নিজে, আমি একা আর আমার মতো 1000টা মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। আজ 1000টা মানুষ যখন দেখবে আমি তার হয়ে তার কথাগুলো বলছি, তখন এমনিতেই সে আমাকে সাপোর্ট দিবে। কর্মী হয়ে তাকে আমাকে চালাতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার চাঁদাবাজি করে কর্মী চালানোর জন্য টাকার প্রয়োজন নেই। তো আমি অবশ্যই কোয়ালিটির দিকে মনোযোগ দিব, কারণ আমি এসেছি আমাদের লাইফস্টাইলকে একটা উন্নত মানের লাইফস্টাইল দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাকচুয়ালি বাংলাদেশের রোল মডেল করার জন্য এসেছি। তো সেই জায়গা থেকে আমি একদম কোয়ালিটির দিকে সবসময় ফোকাস থাকবো। যদি একটা বিষয়ে আমি একটু জানতে চাই শেষ করেই, এটা আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া, নির্বাচন হচ্ছে আর একদিন পরেই, আজকে প্রচারণার মূলত শেষ দিন, এবং সেইখানে দাঁড়িয়ে আপনি আসলে নির্বাচনী পরিস্থিতি পরিবেশটা কেমন দেখছেন? যারা ভোট দিবেন তারা আসলে ঠিকঠাকভাবে ভোট দিতে পারবেন কিনা, এবং ভোটারদের উদ্দেশ্যে আপনার একটা ইতিবাচক বার্তা। প্রথমে ভোটারদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তাটা দিচ্ছি, সেটা হলো ডাকসু আপনাদের জন্য। ডাকসুর পুরো সব কিছুই আপনাদের। তো আপনারা নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করুন, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। ভোট দেওয়া আপনার দায়িত্ব। আপনি আপনার ভবিষ্যৎ লাইফস্টাইল, ইভেন আপনার নেক্সট প্রজন্ম তারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। সো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভোট কেন্দ্রে যান, নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করুন। আর আমার কথা যদি বলি, আজকে শেষ প্রচারণা, আর আপনারা সবাই হয়তো জানেন আমি একদম স্বতন্ত্র জায়গা থেকে একদম একা লড়ছি। ডাকসু সেন্ট্রাল অনেক বড় একটা যুদ্ধক্ষেত্র, সেই ক্ষেত্রে আমি একদম একা এখন পর্যন্ত সার্ভাইভ করে গেছি আপনাদের দোয়ায়। আর আমার সেই ধরনের যোগ্যতা এবং সামর্থ্য আছে বিধায় আমি আজকে আমার নিজ যোগ্যতা এই পর্যন্ত টিকে আছি। আপনারা সবাই জানেন বিভিন্ন ধরনের প্যানেলের চাপে, বিভিন্ন ধরনের টাকা, ম্যান পাওয়ার, সব কিছুর ভিড়ে আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রায় হারিয়েই যাচ্ছিলাম। সেই জায়গা থেকে শেষ পর্যন্ত টিকে থাকাটাও একটা বিজয়। তো আমি সেই বিজয়ের অংশীদার, আমি অলরেডি জয়ী নিজের কাছে। আর এটাই, শেষ পর্যন্ত আছি। আজকে রাত 11টা পর্যন্ত আমার প্রচারণার সময়। আমি আপনাদের দ্বার প্রান্তে যাওয়ার চেষ্টা করছি, যতটুকু পারছি। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জেইসান বকুল রিয়া জেরি, আপনাকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার প্রতি অনেক শুভাশিস, শুভকামনা রইল। এবং আপনি যেভাবে বলেছেন যে আপনি জিতে গেছেন, আপনারা জিতে গেলে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে গেলে বাংলাদেশটা জিতে যায়। ফলে আপনাদের সকলের জিতে যাওয়া খুব জরুরি। আপনার প্রতি অনেক শুভাশিস রইল। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা পরবর্তী অতিথি নিয়ে আসতে চাই, তার আগে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভোটারদেরকে আবারও বলছি, ভোট কেন্দ্রে যান, ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করুন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আরও একজন প্রার্থীর সাথে। তিনি আসলে জানাচ্ছিলেন তার যে প্রতিক্রিয়া, তার যেই পরিকল্পনা, বিশেষ করে শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন, যেটি নিয়ে দীর্ঘ আলোচনা এবং সমালোচনা কিন্তু রয়েই যায়। এবং সেখানে শিক্ষার্থীরা অনেকটা সংকটের মধ্যে থাকেন, সংগ্রামের মধ্যে থাকেন, এবং সেই সংগ্রামগুলো আসলে কিভাবে পরিচালনা করা হবে সেটি আসলে সমন্বিতভাবে বলছিল। এবং হার জিত যেটাই হোক না কেন, একসাথে যে কাজ করার প্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রার্থীদের মধ্যে, সেটি কিন্তু একটি বিশেষ জায়গা তৈরি করেছে এবারের নির্বাচন। এবং এই নির্বাচনের কারণেই হচ্ছে এইবারের নির্বাচনটা একটু আলাদা এবং বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং সেরকম যে বিশেষ গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে আরও একটি তৈরি করেছে যে জমজমাট প্রচারণা কিন্তু চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকেই মূলত এর শেষ দিন, এবং সেটিকেই প্রার্থীরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের আরও একজন অতিথির সাথে, সীমা আক্তার, সমাজসেবা সম্পাদক প্রার্থী বিনির্মাণ পর্ষদ থেকে, যিনি লড়ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে ইয়েস টু পলিটিক্সে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি,
আমরাও ভালো আছি আপনাকে পেয়ে। সীমা আক্তার, আমরা নানান কারণে আপনি আসলে গুরুত্বপূর্ণ এবং সেটি প্রথম জানতে চাইবো। তার আগে একটা বিষয় আমরা একটু কমনলি জানতে চাই। আমাদের এই আয়োজনের নাম হচ্ছে ইয়েস টু পলিটিক্স। ইয়েস টু পলিটিক্স যখন আমরা বলি, একটা সময় শিক্ষার্থীরা বলতো আই হেট পলিটিক্স, বাট এখন আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। এটা আপনার কাছে কেমনভাবে আপনি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেন? আমাদের যেই রাষ্ট্র গঠন, মানে রাষ্ট্রের যেই গঠন, সেই রাষ্ট্র একটা চিন্তাও রাখে যে কিভাবে শাসন করা যায় নির্বিঘ্নে, এবং সব সময় তার চিন্তা থাকে যারা সরকারে যায় তাদের চিন্তা থাকে যে জনগণ যতটা হচ্ছে তাদের শাসন নিয়ে যত মানে চিন্তাভাবনা কম করবে তাতে তাদের শাসন করতে সুবিধা হবে। তো আমার মনে হয় 90-এর পরে যেই বিরাজনীতিকরণের যেই রাজনীতি চলছে, তো আমার মনে হয় যে এই যে আই হেট পলিটিক্সটা যেই হওয়া উচিত ছিল সেটা কিন্তু আবার ব্যাকফায়ারও করেছে। তো আই হেট পলিটিক্স কিন্তু হাসিনাকে নামিয়েছে, এবং এই পলিটিক্সটাও যে একটা পলিটিক্স এটাও বুঝতে হবে। সেক্ষেত্রে তরুণদের সচেতন হওয়াটা খুব জরুরি রাজনীতিতে। বিশেষ করে তরুণরা যদি সচেতন হয় তখন আসলে অনেক কিছু বদলায়, এবং বদলানোর উদাহরণ আমরা দেখেছি প্রকটভাবে আমাদের জীবনকালে 2024 এবং 24-এর সেই যে অভূতপূর্ব উদাহরণ, এটি আসলে অনেকদিন হয়তো এই রেসটা রয়ে যাবে। এবং এটা পুরো ক্রেডিটটা মানে যদি কেউ কোনো ক্রেডিট পায় সেটা হচ্ছে তরুণরা, আপনারা যারা এমন বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন, পরিবর্তনের গল্প বলেছেন। আপনারা রাজনীতিতে আগ্রহী হচ্ছেন, ইতিবাচক। আপনাদের বদলের কি সুযোগ আছে? আপনি যদিও একটু আগে একটা লাইন বলেছেন যে অনেক জায়গায় আসলে মিসফায়ার করতে পারে ব্যাপারটা, আবার ব্যাক স্টেপে যাওয়া লাগতে পারে। এমন সংকটের মধ্যেও আমরা দেখতে চাই যে তরুণরা সচেতন হোক, কারণ আপনারা সচেতন হলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল থাকে। এমন পরিস্থিতিতে আপনি কি মনে করছেন যে তরুণদের সচেতন হওয়া জরুরি, বিশেষ করে আপনারা যারা কাজ করছেন রাজনীতি নিয়ে? আচ্ছা, প্রথমত আমরা রিসেন্টলি একটা গণঅভ্যুত্থান দেখেছি, সেটার প্রধান ফোর্স কিন্তু ছাত্ররা ছিল এবং সম্মুখ সারিতে ছিল। সেই জায়গা থেকে ছাত্ররা তাদের দেশ নিয়ে যেই চিন্তা সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্ররা যতটা দেশ নিয়ে ভাবে এটা প্রমাণ করে দিয়েছে। এমনকি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে রাজনৈতিকভাবে তরুণদের সচেতন হওয়াটা কত জরুরি, এবং জরুরি হলে যদি তারা থাকে তাহলে আসলে কেমন করে বদলায়? গণঅভ্যুত্থানের পরে দেখবেন যে এক বছর আমাদের যে বড় বড় আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়নি। সেই জায়গা থেকে ডাকসু একটা নির্বাচন পেয়েছি, এবং ডাকসুকে কেন্দ্র করে প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক। দেখবেন যে এইবার ক্যাম্পাসকে নিজের মতো করে গড়ে তোলার যেই আকাঙ্ক্ষা ছাত্রদের মধ্যে কিন্তু আছে। আপনারা দেখবেন যে দলমত নির্বিশেষে সবাই ক্যাম্পাস নিয়ে কাজ করতে চায়, এবং ক্যাম্পাস কি তার দেশকে নেতৃত্বের জায়গায় দেখতে চায় নিজেকে। সীমা, একটা বিষয় একটু বলতে চাই। এবারের নির্বাচনটা নানান কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বলেন রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় পর্যায়ে প্রেক্ষাপট, সবগুলো কারণেই খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও একটি গুরুত্ব বহন করেছে এবারের নির্বাচনটা। এবারের নির্বাচনে মূলত হচ্ছে আপনার যে রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে প্রতিনিধি নির্বাচনে, প্রার্থী নির্বাচনে অনেকটা সময় স্বজনপ্রীতির ব্যাপার দেখা যায়, যেটি এবার কম হয়েছে মনে হয়েছে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে। আপনি আসলে প্রার্থী আছেন, কেমন দেখছেন আপনি যদি বলেন? কারণ আমি মনে করি যে এই যে বলা আছে যে বিরাজনীতিকরণের এত গুণ, কিন্তু আই হেট পলিটিক্স জেনারেশনও কিন্তু এখন পলিটিক্স বুঝে। মানুষ এখন এই যে কোটা না মেধা এমন একটা আন্দোলনের মধ্য থেকেই কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে। এখন আমরা বিশ্বাস করি যে আমরা যারা হচ্ছে নেতৃত্ব দিতে চাই তারা কোনো রকমের লিঙ্ক লবিং ছাড়া আমার গুণ, আমার দক্ষতা এবং হচ্ছে আমার স্কিল, হচ্ছে আমার রাজনৈতিক প্রজ্ঞা দ্বারাই হচ্ছে আমার নেতৃত্বকে যাচাই করা হবে, এবং সেইটার সম্মান দেওয়া হবে। যে কোনো দলেই দেখবেন যে এই টেন্ডেন্সিটা এবার বেশি আসছে, এবং আমরা মনে করি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আরও বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার একটা, আমার মনে হয় যে এটা একটা টেস্ট, গণ অভ্যুত্থানে এটা একটা টেস্ট নির্বাচন হবে, এবং এই নির্বাচনটা যদি আমাদের নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, আমরা আশা রাখতে পারি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে এর খুবই ভালো একটা প্রভাব পড়বে। জি, সেই ক্ষেত্রে আমি একটু আপনার বিষয়ে একটু জানতে চাই সীমা। আপনার বেড়ে ওঠাটা
বা আপনার এই যে সম্পৃক্ত হওয়ার ব্যাপারটা, এটা দারুণ দৃঢ়চেতা এবং একটা ইন্সপায়ারিং স্টোরি। আমাদের ছোট করে একটু বলবেন আচ্ছা, যদি আপনি হ্যাঁ স্বাচ্ছন্দ্য হ্যাঁ বোধ করেন। সমস্যা নাই। আমি ক্যাম্পাসে আসার পর আমি আমার ব্যাকগ্রাউন্ড বেশি বলতাম না, আমার মনে হতো যে আমি কোনোভাবে সিম্প্যাথি গেইন করছি কি না। সেই জায়গা থেকে এখন কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরও বেশি তুলে ধরতে চাই, কারণ আমি এমন একটা জায়গা থেকে আসছি, আমি মূলত বস্তিতে জন্ম এবং বস্তিতে বড় হওয়া। সেই পরিবেশটা একটা মানুষের যেই মানসিক এবং শারীরিক বিকাশ সর্বক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হয় একটা শিশু, বিশেষ করে একটা নারী শিশুর জন্য আরও বেশি ওইটা একটা নেগেটিভ জায়গা, যেখানে হচ্ছে একটা হিউম্যান বিং প্রতিকূল পরিবেশে বড় হওয়া এবং সর্বক্ষেত্রে আমাদের হচ্ছে সুবিধা বঞ্চিত হইতে হয়। যেমন হচ্ছে আমি যে এলাকায় থাকতাম সেই এলাকায় আমরা ঠিকমতো পানি পেতাম না, তারপর হচ্ছে বিদ্যুৎ থাকতো না, তারপর মশা, এমনকি মানে থাকা খাওয়ার জায়গা, তারপর পাবলিক টয়লেট 20টা পরিবারের একটা। তো এই প্রতিকূল পরিবেশ ছাড়াই কিন্তু আমি ক্যাম্পাসে আসছি। সেই জায়গা থেকে আমি এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকেছি। আমি একটা স্কুলে পড়েছি, সেই স্কুলের নাম আমাদের পাঠশালা, এবং সেই স্কুলে যাওয়ার পরে আমি আমার এলাকায় আমাকে যেভাবে ট্রিট করা হতো একজন মানুষ হিসেবে, আমার স্কুলে যাওয়ার পরে দেখি যে আই এম ফিলিং বেটার, মানে আমাকে একজন মানুষ শিশু হিসেবে ট্রিট করা হচ্ছে এবং আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমার যে ব্যক্তিত্বের যে বিকাশ, সেই জায়গা আমার স্কুলেই কিন্তু হয়েছে। তো ওই জায়গায় স্কুলে বিভিন্ন রকমের ক্লাব অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম বিষয়গুলা, তারপর হচ্ছে অন্যান্য কাজ করে, এমনকি দেখবেন যে ছোটোকালে ফ্রাইডেজ ফর ফিউচার, এগুলো কিন্তু আমরা আন্দোলনে ছিলাম, পরিবেশ নিয়ে ভাবতাম, দেশের রাজনীতি নিয়ে ভাবতাম, এমনকি হচ্ছে আমার এলাকায় হচ্ছে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতাম। তো সেই স্কুলের গ্রুমিংয়ের মাধ্যমেই আমি এখন আমার রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে পারি, রাষ্ট্রকে নিয়ে ভাবতে পারি, এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার মধ্যে যেই পরিবর্তনটা আসছে, আমি মনে করি যে গণ অভ্যুত্থানে যেভাবে হচ্ছে সম্মুখ সারিতে ছিলাম, এবং এরপরেও বাংলাদেশে যদি কোনো বিপদ আসে হয়তো আমিও সম্মুখ সারিতে থাকবো এবং আমার পরবর্তী জেনারেশনকে ইন্সপায়ার করব। নিশ্চয়ই, সেটা একটা দারুণ একটা অনুপ্রেরণা তো যোগাবে। ধন্যবাদ সীমা। আমাদের একদম শেষ প্রশ্ন আপনার কাছে। আজকে নির্বাচনী যে প্রচারণা সেটির শেষ সময়, একদিন পরেই হয়তো নির্বাচন, আপনাদের কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সেই নির্বাচন ঘিরে আপনি পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটারদের উদ্দেশ্যে যে কোনো ধরনের একটি ইতিবাচক বার্তা? আচ্ছা, প্রথমত আমি সীমা আক্তার, আমি সঙ্গীত বিভাগে পড়ি। আমি সেন্ট্রালে দাঁড়িয়েছি সমাজসেবা সম্পাদক পদে, আমার ব্যালট নাম্বার 15, এবং এই পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বীও আমি। সেক্ষেত্রে আমার প্রথমে যখন আমি অনলাইনে প্রচার করতে যাই, তখন আমাকে বিভিন্ন নানা রকম স্লাট শেমিং, জেন্ডার বেসড স্ল্যাং, তারপর থ্রেড দেওয়া হয়েছে। সেইটা পার হয়েই কিন্তু আমি অফলাইনেও প্রচার করতে যাই, তখন দেখি আমার সাড়াটা খুবই পজিটিভ, এবং আমাকে সবাই মানে কাছে টেনে নিচ্ছে, তারা আমাকে বাহবা দিচ্ছে, এবং সেই জায়গাটা যে আমি সাড়া পেয়েছি, আমি মনে করি যে আমি আমার আশানুরূপ ফল আমি পাবো, এবং আমি আমার পদের জন্য যথেষ্ট লড়াই করেছি, এবং হচ্ছে আমি মনে করি এই পদে আমি যথেষ্ট যোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একজন অর্গানিক নেতৃত্ব চান, তারপর হচ্ছে আপনাদের পাশে সবসময় যারা হচ্ছে ছিল বিপদ আপদে, তাদেরকে যদি চান, তারপর হচ্ছে আমি শুধু মনে করব না যে আমার ব্যাকগ্রাউন্ডের কারণে আমাকে বাছাই করেন, আমি মনে করি যে আমি জানি কিভাবে একটা দাবি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ থেকে আদায় করে নিতে পারি। সেই জায়গাটা কিন্তু অলরেডি আমি করে আসছি, তো আমি জানি, আই নো হাউ টু ডিল উইথ দ্য অথরিটিস। তো সেই জায়গা থেকেও যদি আমাকে প্রেফার করেন, যোগ্য মনে করেন, অবশ্যই আমাকে ভোট দিবেন সমাজসেবা সম্পাদক পদে 15 নম্বর ব্যালটে। ধন্যবাদ সীমা আক্তার, সমাজসেবা সম্পাদক প্রার্থী বিনির্মাণ পরিষদ থেকে যিনি লড়ছেন। আপনার প্রতি অনেক শুভাশিস রইল, শুভকামনা রইল। আপনার এই যে নির্বাচনী যে কার্যক্রম, সেটির জন্য শুভকামনা রইল, এবং পরবর্তী জীবনে সেটি যদি রাজনৈতিক জীবনে হয়, আপনার রাজনৈতিক পদচারণা আরও শুভকামনা জানিয়ে আমরা বিদায় করতে চাই। আজকে বিদায় জানাতে চাই আপনাকে, এবং আমরা পরবর্তী অতিথিকে ডাকবো। আপনাদের জন্য অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম সীমা আক্তারের সাথে, সমাজসেবা সম্পাদক প্রার্থী বিনির্মাণ পর্ষদ থেকে যিনি লড়বেন, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনাগুলো, যেগুলো আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু কার্যকর হবে, যেগুলো আসলে শিক্ষার্থী বান্ধব হবে এবং শিক্ষার্থী সহায়ক হবে, সেই কথাগুলো নিয়ে কথা বলছিলাম। এবং আর কয়েক ঘন্টা আসলে প্রচারণার বাকি রয়েছেন, তারা সবাই ব্যস্ত। আপনাদেরকে বলছিলাম আজকের ইয়েস টু পলিটিক্স আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। এখানে বেশ কয়েকজন অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যেহেতু তাদের সময় কম, এই জন্য আমরা কম সময়ে সবার কথাই অল্প অল্প করে শোনাতে চাই দর্শক। এবং সেই কথা শোনানোর জন্য, পরিকল্পনার জন্য এবং শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী সহায়ক পরিকল্পনা জানানোর জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে জাবির আহমেদ জুবেল, এজিএস প্রার্থী, প্রতিরোধ পর্ষদ। স্বাগত জানাচ্ছি আপনাকে ইয়েস টু পলিটিক্সে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। জি, আমরাও ভালো আছি জুবেল, আপনাকে পেয়ে। আমাদের এই আয়োজনটার নাম হচ্ছে ইয়েস টু পলিটিক্স, এবং আমরা এখান থেকে বলতে চাই ইয়েস টু পলিটিক্স যখন আপনি লাইনটা শোনেন তখন আপনার কাছে কেমন বোধ কাজ করে? বিশেষ করে একটা জেনারেশন বড় হয়েছে আই হেট পলিটিক্স বলতে বলতে, সেখানে এখন আমরা বলছি ইয়েস টু পলিটিক্স। দেখেন, যখনই আমি শুনতে পাচ্ছি যে ইয়েস টু পলিটিক্স, আমি তখন শুনতে পাই যে একটা শিক্ষার অধিকারের জন্য শিক্ষার্থীরা লড়াই করছে। যখনই বলে হচ্ছে ইয়েস টু পলিটিক্স, আমি দেখতে পাই যে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকারের পক্ষে একটা ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, ব্যাপক সংখ্যা হচ্ছে শিক্ষিত শ্রেণী আসলে লড়াই করছে। যখনই আমি শুনতে পাই যে ইয়েস টু পলিটিক্স, তখনই আমি দেখতে পাই যে এখানে যে শিক্ষার সর্বাগ্রাসী একটা বাণিজ্যিকীকরণ ব্যবস্থা করা হচ্ছে, দখলদারিত্বের ব্যবস্থা তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতেছে। এই হচ্ছে বিষয়। সেখানে একটা বড় আমরা ব্যাপার লক্ষ্য করি জুবেল, যে রাজনৈতিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তরুণরা যখন রাজনৈতিকভাবে সচেতন হন তখন অনেক কিছু বদলায়। একটা প্রেক্ষাপট তো আপনি জানেনই, আমাদের জীবনকালে দেখে ফেলেছি 2024-এর দারুণ একটা পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিজমের, একটা স্বৈরাচারী প্রথার পরিবর্তন আপনারা তরুণরা ঘটিয়েছেন। ফলে আপনাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি। আর কেউ যেন কোনোভাবেই কখনো এই ফ্যাসিজম চালু করতে না পারে, স্বৈরাচারী ব্যবস্থা চালু করতে না পারে, এবং সেখানে তরুণদের সোচ্চার হওয়াটা খুব জরুরি। আপনি ডাকসুর এই নির্বাচনটা নানান কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তো বটেই, রাজনৈতিক মেরুকরণেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখানেও আপনাদের সচেতন থাকাটা জরুরি। আপনারা কি অবস্থায় আছেন? মানে সেটি নিশ্চয়ই সচেতন অবস্থায় আছেন, এবং সেখানে এই যে রাজনৈতিক মেরুকরণ, সেটাকে নিশ্চয়ই আপনারা আবার নতুন করে ঢোকাতে চাইবেন না। দেখেন, এই সময়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটা এতই জরুরি হয়ে উঠছে, কারণ হচ্ছে এটার সাথে আসলে আমাদের হচ্ছে সার্বিকভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্র কোন দিকে যাত্রা করবে, এবং এদেশের বৃহৎ অংশের মানুষের জীবন এবং হচ্ছে জীবিকার প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখেন, যখনই হচ্ছে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে হরণ করা হয়, তার মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রীয় গণতন্ত্রের যে হরণ করার প্রক্রিয়া, তার মধ্যেই কিন্তু পৌঁছায়। আমরা 90 অভ্যুত্থানের পরে দেখতে পেয়েছিলাম যে ডাকসু নির্বাচন সহ সকল এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ দেওয়ার ভেতর দিয়ে মূলত প্রাতিষ্ঠানিক যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেগুলোকে আসলে ভেঙে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। ফলে আমরা এই ডাকসু নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করি যে এই দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এখানকার হচ্ছে যেই গণতন্ত্র মনা মানুষজন আছে এবং হচ্ছে এখানকার যে স্বাধীনতা সংগ্রামকে যারা ধারণ করে, তাদের যে এই অগ্রযাত্রা এই বাংলাদেশকে কেন্দ্র করে, সেটা অব্যাহত রাখার জন্য এই নির্বাচনটা জরুরি। এবং আমরা মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি এখানে একটা বড় মেরুকরণ তৈরি হবে। আসলে কাদের বড় মেরুকরণ হবে? হচ্ছে শিক্ষার্থী এবং হচ্ছে যে দেশের জনগণের অধিকারের পক্ষের মানুষের পক্ষে এই ডাকসু নির্বাচন আসতেছে, নাকি হচ্ছে তাদের বিপরীত যে আকাঙ্ক্ষী মানুষ আছে তারা আসতেছে, সেটা হচ্ছে বিষয়। এবং আরও মনে করি যে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে এমন কোনো শক্তি যদি নির্বাচিত হয়ে আসে যারা বলতো সন্ত্রাস আর দখলদারিত্বের রাজনীতি করে, যারা বলতো হচ্ছে বালু লুট কিংবা হচ্ছে পাথর লুটের রাজনীতি করে, সেই ধরনের গোষ্ঠী যদি এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতায় আসে, আবারও আমরা কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে স্বৈরাচারী কাঠামো, নিপীড়নকারী কাঠামো, সেই কাঠামোর দিকেই আমরা ধাবিত হব। আর আবার যদি এমন কোনো গোষ্ঠী নির্বাচিত হয়ে আসে যারা বলতো বাংলাদেশকে ধারণ করে না, এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে না, বারবার হচ্ছে নারী হেনস্থার সাথে যারা জড়িত, এরকম গোষ্ঠী জড়িত হয়ে আসলে বা নির্বাচিত হয়ে আসলে, সেটা বলতো শুধু বাংলাদেশ না, শুধু এই বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপার না, এটা হলো একটা সমাজটার একটা অসহিষ্ণু সমাজের দিকে এই গোষ্ঠী আসলে নিয়ে যাবে। ফলে আমরা শিক্ষার্থীদের কাছে দাবি জানাই, যে আহ্বান জানাই যে আপনারা গণতন্ত্রের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, অধিকারের পক্ষে শক্তিকে নির্বাচিত করুন। জুবেল, আমাকে যদি একটু বলেন যে আমি একটা বিষয় তো সবাই জানেই যে আমাদের সবার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় নানান কারণে নানান সংকটে আসলে জর্জরিত। সেই সংকট থেকে আপনাদের আসলে হস্তক্ষেপ দরকার, সংকট থেকে মোকাবেলার জন্য, উত্তরণের জন্য। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন আপনাকে
তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিবে, ঠিক কি কি কারণে আসলে বেছে নিবে? আপনি আসলে কেন অন্যান্য প্রার্থীদের চেয়ে আলাদা? আপনাকে কেন শিক্ষার্থীরা ভোটটি দিবে? দেখেন, আমি এজিএস পদে নির্বাচন করছি। আমি মনে করি যে ডাকসু নির্বাচন ধারাবাহিকভাবে প্রতি বছর হওয়া প্রয়োজন, এবং এই জায়গায় হয়তো অন্য অনেক প্রার্থী আসলে একমত হবে না, কিংবা হচ্ছে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কারণে সে আসলে এটার পক্ষেই থাকবে না। তাদের অনেকেই মনে করবে যে ডাকসু নির্বাচনটা আসলে এইবারই হোক, আমার বেলাই হোক, অন্য কোনো বেলায় আসলে হোক না, সেটা বন্ধ হয়ে যাক। আমি যদি নির্বাচিত হই, আমি এই ওয়াদাটা করতে পারি শিক্ষার্থীদের পক্ষে যে ডাকসু নির্বাচন কোনো ক্ষমতাসীন দল, কোনো গোষ্ঠী, কোনো এজেন্সি বন্ধ করতে পারবে না। আমি বাধ্য করতে পারবো আমরা যে ডাকসু নির্বাচনটা আয়োজন করতে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস দখলদারিত্বমুক্ত রাখতে হবে। কোনো প্রকার হচ্ছে মারামারি, হানাহানি, কিংবা দেখা গেছে যে গেস্ট রুম, গণরুম বারবার যেগুলো আসলে হয়ে আসছে, সেগুলো আসলে চালু করা যাবে না, এর কোনো সুযোগ নেই। এটা আমরা আসলে কিভাবে আমরা সলিউশন নিয়ে আলাপ করতে চাই। আমরা মনে করি যে এই সময় এসে আমাদের একটা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করা প্রয়োজন, যেই ক্যাম্পাস চার্টারের মাধ্যমে আসলে এই ক্যাম্পাসে দখলদারিত্বের যে ব্যাপারটা চলমান ছিল, সেই দখলদারিত্বের আসলে অবসান ঘটবে। এখানে অ্যাকাউন্টেবল করা হবে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হচ্ছে একটা সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করবে, ছাত্র হিসাবে যেমন তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, ঠিক একই রকম হবে যদি কোনো সংগঠনের কর্মী হয়ে থাকে, সেই সংগঠনকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফিলতি থাকবে, সেই গাফিলতিকেও এই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি দেখা যায় যে প্রশাসনের গাফিলতির কারণে একটা হলের একটা সিট এটা দখল করা হয়ে গেছে, সেখানে হলের প্রভোস্টকে শাস্তির আওতায় নিতে হবে। এখানে আমাদের হচ্ছে মাননীয় উপাচার্য যখন হচ্ছে একটা বড় সন্ত্রাসের ঘটনা, মাননীয় উপাচার্যকে এর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করি এই ধরনের একটা ক্যাম্পাস চার্টার ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের মধ্যে একটা সমন্বিত চুক্তির ভিতর দিয়ে আসলে তৈরি করা প্রয়োজন, যেটা নেতৃত্ব দিবে আসলে ডাকসু। এবং আমি যদি নির্বাচিত হই, আমি এই জায়গাটা তৈরি করবো। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের খাদ্য সংকটটা একটা ভয়াবহ বিষয়। এখানে প্রচুর শিক্ষার্থী ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর আসলে খাবার খেতে পারে না এই ক্যাম্পাসে। আমরা মনে করি যে ক্যাম্পাসে খাদ্যের যে সংকট, সেই সংকটটা মোকাবেলা করা সম্ভব হবে যে প্রতিটি হলে হলে যেই ক্যান্টিনগুলো আছে, সেই ক্যান্টিনগুলোর ইজারা প্রথা বাতিল করার ভেতর দিয়ে মূলত হল প্রশাসনের তত্ত্বাবধানে, হল প্রশাসনের মালিকানায় একটা ক্যান্টিন ব্যবস্থা পরিচালনা করা, যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি দেবে এবং প্রতিটি অনুষদে এক একটা করে ক্যাফেটেরিয়া স্থাপন করা প্রয়োজন। এবং দেখেন, প্রতিটা শিক্ষার্থী আসলে ইয়ে থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে আসে, গ্রাম থেকে আসে, কিংবা মফস্বল থেকে আসে। সে আসলে দেখা গেছে যে যখন ইয়ে থাকে, মানে হলের খাবারের সংকট থাকে, আবাসনের সংকট থাকে, সেটা আসলে খাপ খাওয়াতে পারে না, ফলে তার শিক্ষা জীবনটা ব্যাহত হয়। আমরা মনে করি যে একটা শিক্ষা জীবন যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার সাথে জড়িত সকল আনুষঙ্গিক বিষয়ে সমাধান হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে এই ক্যাম্পাসের নারী হেনস্থার যে ঘটনাগুলো ঘটতে থাকে প্রতিনিয়ত, দেখা যায় সে ক্লাসরুমে নিরাপদ না একটা নারী, তাহলে সে কই যাবে? দেখা যাচ্ছে যে এখানে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, কিন্তু এই জিনিসটা কার্যকর না। আমরা মনে করি যে প্রতিটি হলে এবং হচ্ছে ডিপার্টমেন্টে যৌন নিপীড়ন বিরোধী সেলটাকে কার্যকর করতে হবে। এবং আমরা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নারী হেনস্থার বিরুদ্ধে, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফলে আমরা মনে করি যে আমরা যদি নির্বাচিত হই, বা আমি যদি নির্বাচিত হই, আমি এই ধরনের সংকটগুলোর সমাধান করবো এবং এই ওয়াদাটা করতে পারি, আমরা করবো। এটা আমাদের রাজনৈতিক লড়াইয়ের একটা অংশ। এই জিনিসটা যে এমন না যে আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কথার ফুলঝুরি সাজাচ্ছি, এটা তো আমাদের সংগ্রামের অংশ, এটা আমাদের ভেতর থেকে আসা কথা। কিন্তু জুবেল, একটা বিষয় দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিভাবে যারা আসলে নিজেদেরকে উপস্থাপিত করেন, তাদের একটা বড় ক্ষেত্র দলীয় রাজনীতির যে লেজুর বৃত্তি, সেটা করতে করতে অভ্যস্ত হয়ে যায় এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে বাধ্য করেন। এবং আপনি যেটা খাদ্য সংকটের কথা বললেন, সেটি নিয়ে তাদের কোনো ধরনের কনসার্ন থাকে না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে। বিশ্ববিদ্যালয়ে সব হয় গবেষণা পড়াশোনা ছাড়া। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলোর সাথে, আপনিও কম বেশি পরিচিত। এবং সেখানে শিক্ষা প্রশাসনিক যে কার্যক্রমের যে মানোন্নয়ন, সেই মানোন্নয়নের ক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন থেকে যায়। বিশেষ করে শিক্ষকদের পাঠদান নিয়েও শিক্ষার্থীরা নানানভাবে প্রশ্ন করেন। আপনারা জয়ী হলে, আপনার প্যানেল জয়ী হলে কি করবেন? দেখেন, এখানে যে আপনি লেজুর বৃত্তির রাজনীতি যেটা করছেন, ব্যাপারটা হচ্ছে লেজুর বৃত্তি খুব স্পষ্ট যে কাদের লেজুর বৃত্তি করছে, ক্ষমতার লেজুর বৃত্তি করছে নাকি হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে থাকতেছে। আমরা দেখতে পাই যে একটা বৃহৎ রাজনৈতিক দলের ছায়া হয়ে যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, যাদের হচ্ছে বৃহৎ রাজনৈতিক পার্টিগুলো হচ্ছে মূলত হচ্ছে এই দেশের সংসদের পার্ট, এই দেশের হচ্ছে ক্ষমতা কাঠামোর বড় অংশ, তারাই মূলত আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রাজনীতিটাই নিয়ে আসে, যে রাজনীতিটা আসলে মূলত শিক্ষা থেকে দূরে রাখে, মূলত হচ্ছে এখানকার শিক্ষার্থীদের অধিকার থেকে দূরে রাখে, মূলত এখানকার হচ্ছে যে রাইটসের যে আলাপটা, সেই রাইটসের আলাপ থেকে শিক্ষার্থীকে দূরে রাখা যায়, সেই আলাপগুলো করে। ফলে আমরা দেখতে পাই যে এই ইয়েতে মানে দেখা গেছে
প্রেস ক্লাবে কিংবা বিভিন্ন জায়গায় যে ছোট ছোট সাধারণ প্রোগ্রাম যেটা হলো শিক্ষার্থীর সাথে কোনো সংযোগ নাই, দেশের মেহনতি মানুষের সংগ্রামের সাথে কোনো সংযোগ নাই, সেই ধরনের প্রোগ্রামেও শিক্ষার্থীদের যেতে বাধ্য করা হয়। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে আসলে কোনো রাজনীতি করার জন্য আসলে কেউ কোনো বাধ্য থাকবে না, আবার এমন একটা ক্যাম্পাস চাই যে কোনো রাজনীতি করার কারণে আসলে সে কোনো প্রকার হেনস্থার শিকার হবে না, সে কোনো প্রকার হচ্ছে আক্রমণের শিকার হবে না, একই সাথে সুবিধাও পাবে না রাজনীতি করার কারণে। হ্যাঁ, বিশেষ করে সুবিধাও পাবে না, যে কারণে আমরা বলতেছিলাম এটা ক্যাম্পাস চার্টার আমাদের প্রণয়ন করা প্রয়োজন। এবং আমরা মনে করি যে এখানে যে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যে আমাদের পিছিয়ে পড়ার ক্ষেত্রে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরোটা একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এটা ঐতিহাসিকভাবেই তৈরি হয়ে গেছে। ফলে আমাদের আসলে একাডেমিক জায়গায় আসলে আমাদের হচ্ছে উন্নতি করা প্রয়োজন এবং বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য গবেষণাধর্মী কাজের আসলে কোনো বিকল্প নাই। আমরা মনে করি যে এখানে যে শিক্ষাদান পদ্ধতি রয়েছে, পাঠদান পদ্ধতি রয়েছে, এখানে আবার রিইভ্যালুয়েশন হওয়া প্রয়োজন। এবং আমরা মনে করি যে এখানে আসলে এই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু রয়েছে, শিক্ষক মূল্যায়ন পদ্ধতিটা আসলে কার্যকর করা প্রয়োজন। এবং এই কার্যকর করার ভেতর দিয়ে মূলত ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটা যে দাস প্রথার সম্পর্ক না, সেই জায়গাটা ভেঙে মূলত ছাত্র শিক্ষক, সিনিয়র লার্নার এবং জুনিয়র লার্নার এই জায়গায় আসলে পৌঁছানো প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে গবেষণার ক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে আমরা মনে করি যে তরুণ গবেষক তৈরি করতে হবে। তরুণ গবেষক তো তৈরি হতে পারে মূলত হচ্ছে যদি আমরা এই যে শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে আমরা গবেষকদের তৈরি করার যে ব্যবস্থা, মনে করা হচ্ছে আমাদের প্রফেসর আছেন একজন, ওনার সাথে হচ্ছে একজন হচ্ছে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে পারে, বা ফেলো হিসাবে নিয়োগ দিতে পারে, কিংবা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে পারে। এই ব্যবস্থা আসলে করা সম্ভব এই বিশ্ববিদ্যালয়। এটার জন্য আহামরি কোনো মানে বৈপ্লবিক পরিবর্তন ঘটাইতে হবে বিশ্ববিদ্যালয় তা কিন্তু না, কিন্তু এর পরিবর্তনের ফলে শিক্ষাক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক দূর আগায় যেতে পারবে। আপনাদের পরিকল্পনাগুলো ইতিবাচক, অবশ্যই সেগুলো সমর্থনযোগ্য। এই মুহূর্তে আমি যদি একটু বলি যে আর কয়েক ঘন্টা আছে হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, এবং একদিন পরেই হচ্ছে সেই যে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের যে 2025-এর কার্যক্রম সেটি আসলে অনুষ্ঠিত হবে। কেমন পরিস্থিতি দেখছেন জুবেল? সব কিছু আসলে আমরা রাজনৈতিক মেরুকরণে অনেক সময় শুনি যে লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি হচ্ছে না, বা সেই ক্ষেত্রে আপনারা কেমনভাবে দেখছেন পরিবেশটা এবং পরিস্থিতিটা? দেখেন, এখন যদি বাহ্যিক পরিস্থিতির কথা বলি, সেই পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ভালো অবস্থা আছে, কিন্তু একটা অভ্যন্তরীণ আলাপের কথা যদি বলি, এখানে আসলে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছিলাম। বিশেষত আমাদের প্রধান কনসার্ন ছিল যে এই ভোট কেন্দ্র বাড়ানো, শুধু ভোট কেন্দ্রের মধ্যে অভ্যন্তরীণ যে বুথ, সেই বুথ বাড়ালেই আসলে বুথ বাড়াইলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আমরা মনে করি কেন্দ্রগুলাই বাড়ানোর প্রয়োজন। মানে ভোট কেন্দ্র ঢোকার রাস্তাটাই যদি জ্যামিং হয়ে পড়ে থাকে তাহলে আসলে ভেতরের ভোটটা তো আসলে কার্যকর হবে না। ফলে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলো আসলে বাড়ানো হয় না, বুথ বাড়ানো হয়েছে। এবং এরপরেও আর একটা আশঙ্কা রয়ে গেছে যে অনেক দল কিংবা হচ্ছে বিশেষ কিছু রাজনৈতিক দল যারা ইতিপূর্বে ডাকসু নির্বাচনে আসলে লাইন জ্যামিং এর ওস্তাদি শিখে আসছেন, তারা আসলে লাইন জ্যামিং করবে। এই লাইন জ্যামিং ঠেকানোর জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ কোনো ব্যবস্থা নাই। এখানে আরেকটা বিষয় রয়েছে যে আমরা আসলে এই যে নির্বাচনের যে এই ব্যালট বক্স তৈরি করবে, সে ব্যালট বক্স রাখবে, সেখানে কিন্তু আসলে কোনো স্বচ্ছ ব্যালট বক্স নাই। এখানে হচ্ছে এই স্টিলের ব্যালট বক্স, ফলে এক ধরনের আশঙ্কা তো রয়েই গেছে। এবং নিরাপত্তা নিয়েও আসলে এক ধরনের শঙ্কা রয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা বিধান করতে সক্ষম হবে, এখানে হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের কীভাবে হচ্ছে ক্যাম্পাসে নিয়ে আসবে ভোটদানের জন্য, সেটা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আমরা মনে করি এই এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে, কিন্তু তারপর আরও ব্যাপক অংশগ্রহণ আসলে শিক্ষার্থীদের প্রয়োজন। যদি এই ডাকসু নির্বাচনে শতভাগ শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটদানে অংশগ্রহণ করতে পারে, তাহলে আসলে মূলত এই বিশ্ববিদ্যালয়ের পক্ষের যে শক্তি আছে, এই দেশের জনগণের পক্ষের যে রাজনৈতিক শক্তি আছে, তারাই আসলে নির্বাচিত হয়ে আসবে। ফলে আমরা আহ্বান জানাই যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, হলে থাকা শিক্ষার্থী কিংবা অনাবাসিক শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা ভোট দেন এবং ভোট দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পাসটা আপনাদের দখলে রাখেন। এই ক্যাম্পাস বারবার হচ্ছে কখনো কখনো রাজনৈতিক দলের অধীনে চলে যায়, কখনো দেখা যাচ্ছে ভিন্ন কোনো গোষ্ঠীর দখলে চলে যায়। আমরা মনে করি এই ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস দখল থাকবে শিক্ষার্থীদের পক্ষে এবং তারাই আসলে লড়াইটা করবে নিজেদের জন্য। জি জুবেল, আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, নিরাপত্তার প্রসঙ্গটি, সেটি নিয়ে আপনি কোনো ধরনের শঙ্কা প্রকাশ করছেন কি? দেখেন, সংখ্যা প্রকাশ বলতে কি, জিনিসটা ডাকসু নির্বাচন,
এবং এমন আপনারা দেখতে পেয়েছেন যে তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের আলাপ আলোচনা চলছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিশাল বিশাল রাজনৈতিক দল যাদের হচ্ছে একবার দুইবার সরকার গঠনের অভিজ্ঞতা আছে, right. তাদের সবার প্রধান রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রধান রাজনৈতিক কাজ হয়ে গেছে ডাকসু নির্বাচন। ফলে তাদের কাছে আমরা মনে করতেছি যে ধরেন হচ্ছে ইয়ের কথাই যদি বলি, বিএনপির কথা বলি, যদি জামাত ইসলামের কথা বলি, এনসিপির কথা যদি বলি, তাদের সবার এখন হলো প্রথম রাজনৈতিক কাজটি হচ্ছে ডাকসু নির্বাচন। ফলে এই জাতীয় নির্বাচনের ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কেউ হয়তো দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে এই ক্যাম্পাসটাকে হাতছাড়া করতে চায় না। আমি বললাম যে এই সব রাজনৈতিক দলগুলো আসলে ক্যাম্পাসটাকে দখল রাখতে চায়। ফলে এখানে নির্বাচনে যদি তাদের বিপক্ষের কোনো শক্তি চলে আসে কিংবা হচ্ছে দেখা যাচ্ছে তাদের পছন্দসই ব্যক্তিরা নির্বাচিত যদি না হতে পারে, তখন যে বড় কোনো ম্যাসাকার হয়ে যাবে না এর আসলে গ্যারান্টি নেই। আমি তাদেরকে বিশ্বাস করি না, কারণ হচ্ছে এই বিশ্বাস আসলে করার মতন কোনো বাস্তবতা কখনোই তৈরি হয় নাই। বারবার এই রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতারণা করছে, দেশের জনগণের সাথে প্রতারণা করছে এবং জনগণ আসলে প্রতারিত হচ্ছে বারবার। ফলে আমি মনে করি যে এই যে নিরাপত্তা সংখ্যার কথা বলছে, এটা সংখ্যাটা রয়ে গেছে, এর হয়তো ভ্যালিড কোনো প্রমাণ আমি দেখাতে পারবো না যে এখানে নিরাপত্তা ইস্যুস তৈরি হচ্ছে, কিন্তু এই আশঙ্কাটা তৈরি হচ্ছে মূলত এই পারিপার্শ্বিক অবস্থা দেখে। হাজার হাজার মানে এই মানুষজন হচ্ছে এখানে ইনভলভ হয়ে গেছে, যারা জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ইনভলভ হয়ে গেছে এই ক্যাম্পাসের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ফলে যে কোনো কিছু ঘটতে পারে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাই যে আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করবেন এবং এমন নিরাপত্তা ব্যবস্থা আবার করবেন না যে নিরাপত্তা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীত হয়ে যায়। একসাথে হচ্ছে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ প্রয়োজন, অন্যদিকে আবার নিরাপত্তাটা প্রয়োজন। জুবেল, একটা ছোট বিষয় একটু জানতে চাই। আপনি জানেন যে এই ক্যাম্পাসে একটা সময় মানে অর্থ, মানে টাকা এবং অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা হতো, সেটি তো এখন আর এবার নাই বা না, কি অবস্থায় আছে? আপনি যেহেতু একজন প্রার্থী হিসেবে লড়ছেন, এরকম কিছু দেখছেন কিনা? দেখেন, অস্ত্রের রাজনীতির দিন আসলে শেষ হয়ে গেছে। এখন মূলত মেধা এবং মননের রাজনীতি, কথার রাজনীতি। আমি কি কথা বলতেছি, শিক্ষার্থীদের পক্ষের কথা বলতেছি নাকি হচ্ছে বিপক্ষের কথা বলতেছি, সেটা হচ্ছে এখন রাজনীতির মূল বিষয়। এবং এই এখন যে অর্থের যে রাজনীতি, আমি এই ডাকসু তফসিল ঘোষণা করার পর থেকে দেখতে পাচ্ছিলাম যে এই ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মানে কোটি কোটি টাকার লেনদেন হইতেছে। ফলেতে এই জিনিসটা ওপেন সিক্রেট হয়ে গেছে, এই ক্যাম্পাসে কারা কি ধরনের অর্থ ব্যয় করতেছে। কিন্তু আমরা জানি যে এই অর্থ আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটে প্রভাবিত করার, সেই জিনিসটা আসলে করতে পারবেন আলটিমেটলি। এবং আপনারা জানেন যে এখনও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে কিছু ক্ষেত্রে থ্রেট দিচ্ছেন যে অমুক ব্যক্তিকে ভোট দিতে হবে। এই ধরনের ঘটনা ঘটতেছে। আলটিমেটলি এই জিনিসগুলো আসলে কোনো কার্যকর বিষয় না, তারা আসলে ফেইল্ড রাজনীতি ওইটা। এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে মননের রাজনীতি এবং হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির যে রাজনীতি এবং হচ্ছে অধিকারের পক্ষে কথা বলার যে রাজনীতি, সেটাই আসলে তারা বেছে নিচ্ছে। এবং আগামী দিনের রাজনীতিটা হবে হচ্ছে মূলত অধিকারের রাজনীতিকে কেন্দ্র করে। জি, আমি একটা বিষয় একটু জানতে চাই যে যেহেতু একদম নির্বাচনী প্রচারণার শেষ সময় রয়েছে এবং প্রার্থীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন, আপনারা ভোটারদের উদ্দেশ্যে আসলে আপনি কোনো ধরনের ইতিবাচক বার্তা একটু যদি দিতেন কিনা? বিশেষ করে 11টা আপনি যদিও বলছেন যে শিক্ষার্থীদের আসলে এই ভোট দেওয়ার ক্ষেত্রে আসাটা খুব বেশি জরুরি এবং তারা যদি আসে, তারা যদি তাদের ভোটটা প্রদান করে ঠিকভাবে, সেটি আসলে আর অনেক কিছু বদলায়। এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আরেকটা বিষয় আপনি শুনেছি, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যারা এখানে এসেছেন অধিকাংশই তো জেনজি এবং তারা তো জীবনে কখনো ভোট দেন নাই। সো তাদের মধ্যে এই ব্যাপারটা অন্যরকম একটা ভাবে এক্সাইটিংভাবে কাজ করছে যে তারা প্রথমবার কোথাও একটা জায়গায় ভোট দিতে যাচ্ছেন। ফলে এটা কিন্তু তাদের মধ্যে একটা দারুণ ভোটার হিসেবে তার যে একটা অধিকার আছে, সেটা ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এবং সেখানে তিনি একজন প্রভাবক ভোটার হিসেবে, সেগুলো তারা আসলে বিচার করছেন। আপনারা নিশ্চয়ই ভোটারদের সাথে দীর্ঘ পরিসরে কথা বলছেন, তাদের সাথে আলাপ হচ্ছে, আলাপ বিনিময় হচ্ছে। ওনারা মূলত কি বলছেন সেটি একটু জানান এবং তারপরে আসলে শুনতে চাই যে তাদের উদ্দেশ্যে কোনো ধরনের একটি ইতিবাচক বার্তা। দেখেন, আমরা যখনই হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছি, তাদের মধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে প্রথমবারের মতো না, একেবারে শুরুর দিকে যখন ডাকসুর আলোচনা হচ্ছে, তখন কারো ডাকসু ক্যাফেটেরিয়া না, ওইটা আবার নির্বাচন, তো এটা তো খাবারের জায়গা। আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলি কিংবা দেশের জনগণকে একটা সময় পর্যন্ত আমরা এমনভাবে হচ্ছে রাজনীতি থেকে দূরে রাখছি, অধিকার আদায়ের জায়গা থেকে দূরে রাখছি, যার ফলে আসলে এই চিন্তাগুলো আসলে আসে নাই। এরপর যখন হচ্ছে ডাকসুর আলাপটা আরও জোরদার হলো এবং ডাকসুর তফসিল ঘোষণা করলো, আমরা নির্বাচনী প্রচারণায় ঢুকে পড়লাম, তখনই আসলে দেখতে পাচ্ছি যে একটা ব্যাপক উৎসাহ কাজ করছে। না, আমি হচ্ছে
ভোট প্রদান করবো। এবং অভ্যুত্থানের পরে প্রায় 1 বছর পার হয়ে গেছে, ভোটদানের আকাঙ্ক্ষা তো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবেই ছিল এবং এই দেশের প্রতিটা জনগণের আসলে এই আকাঙ্ক্ষা এখন প্রবল। তারা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নিজেদের যোগ্যতম যে পছন্দের যে প্রার্থী আছে তাকে ভোট দিবে, কিন্তু 1 বছর হয়ে গেল কোনো ভোটের আয়োজন আসলে হয় নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটা ইলেকশনের আয়োজন হচ্ছে ডাকসু নির্বাচনের কারণে, এবং এই ইলেকশনে আসলে ভোট দেওয়ার জন্য এই শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে সেই ধরনের ব্যক্তিদেরকে আসলে পছন্দ করতেছে, আর যারা আসলে রাজনৈতিকভাবে ক্লিন, রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের পক্ষে, রাজনৈতিকভাবে হচ্ছে এই 71-এর পক্ষে, রাজনৈতিকভাবে 90-এর অভ্যুত্থানের পক্ষে, রাজনৈতিকভাবে আসলে 24-এর পক্ষের। এবং দেখেন জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যদি বলি আমাদের এখানকার যে তরুণ শিক্ষার্থী, আমি আসলে জেনজি টার্মটা ইউজ করব না, কারণ আমি মনে করি না যে আমি জেনজি, কিন্তু বয়সের হিসাবে যদি বলি আমি ওই প্রজন্মেরই পড়ি আসলে। কিন্তু গ্রামে এই কাদামাটিতেই বড় হয়েছি, ফলে একটু হইয়া আছে। তো এই যে একেবারে নবীন শিক্ষার্থী যারা এই বিশ্ববিদ্যালয়ের পা দেওয়ার পরপরই আসলে কিংবা কলেজে থাকাকালীন সময়ে আসলে জুলাই অভ্যুত্থানে জড়িয়ে পড়ছিল, তাদের কাছে কিন্তু এই অভ্যুত্থানটা একটা বিশাল একটা বিষয় এবং জীবনের সবচেয়ে বড় অর্জন বলতে পারবেন, গর্বের বিষয়। কিন্তু তারা দেখেছে যে যাদের সাথে আন্দোলন করছে, যাদের সাথে লড়াই করছে, এবং তারাই আসলে এই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, এই জিনিসটা এই শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই আসলে মানতে পারে না। যার কারণে দেখা গেছে যে তাদের একটা স্বপ্নভঙ্গের ব্যাপার আছে, তারা এই স্বপ্ন নিয়ে আসলে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। ফলে এই স্বপ্নভঙ্গের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা আরও বৃহৎ স্বপ্ন তৈরি হয়েছে, না আমরা হয়তো রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তনের মাধ্যমে আসলে রাষ্ট্রীয় যে কাঠামো, শাসন কাঠামো, সেই শাসন কাঠামোর আসলে পরিবর্তন নিয়ে আসতে পারবো। ফলত তো দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে তারা রাজনৈতিক বিষয়টা গুরুত্বের সাথে দেখতেছে। যারা এখন হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি করে নাই, যারা 71-এর সাথে গাদ্দারি করে নাই, এবং যারা মূলত এই বাংলাদেশের এই বৃহৎ সংখ্যক জনগণের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের লড়াইয়ে যারা লম্বা সময় ধরে ছিল, অভ্যুত্থানের আগে ছিল, অভ্যুত্থানের পরবর্তী সময় ছিল, তাদেরকে ভোট দিতে তারা মুখিয়ে আছে। এরপর যদি আমি বলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে যদি একটা আহ্বান জানাতে চাই, যে আহ্বান আমরা বিভিন্ন সময় বিভিন্নবার দিয়ে আসছি, সেই আহ্বানটাতে জানাতে চাই। প্রথম আহ্বান হচ্ছে, আপনি আমাকে ভোট দেন সেটা আমি বলছি না, আমাকে ভোট দেওয়া লাগবে না। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি মনে হয় যে জাবির আহমেদ জুবেল কোনো যোগ্য প্রার্থী না, জাবির আহমেদ জুবেল হচ্ছে অযোগ্য প্রার্থী, আমাকে ভোট দেওয়া লাগবে না, আমাদের প্যানেলে কাউকে ভোট দেওয়া লাগবে না যদি আপনাদের অযোগ্য মনে হয়। কিন্তু আমরা চাই আপনারা হচ্ছে ভোট প্রদান করতে আসুন। আমরা চাই ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ভোট কাস্টিং ডাকসুতে এবার হোক, এবং আপনাদের যাতে ভোট দিতে না আসতে পারেন, আপনারা যাতে ভোট দিতে না পারেন, এখানে কিন্তু এর আয়োজন চলতেছে এবং বিশাল বিশাল আয়োজন। এই আয়োজনের সাথে আমাদের মতন চৌনপটিরা জড়িত ব্যাপারটা এরকম না, এখানে বিশাল বিশাল ব্যক্তিরা জড়িত, এখানে সরকারের বিভিন্ন ব্যক্তিরা জড়িত, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা জড়িত, এবং এই ধরনের আয়োজন চলছে। ফলে আপনারা যদি ভোট দিতে আসেন তাহলে সকল আয়োজন আসলে ব্যস্তে যাবে এবং আপনারাই আসলে এই নিজেদের যে অধিকার সেটা বুঝে নিতে পারবেন। ফলে আমরা চাই আপনারা ব্যাপক হারে হচ্ছে ভোট প্রদান করতে আসুন, এবং আপনারা আসলে আসলে সকল খেলাটা আসলে উল্টে যাবে এবং আপনারাই আসলে মূল খেলোয়াড় হয়ে উঠতে পারবেন। এবং এর মাধ্যমে আরেকটা কথা বলতে, সর্বশেষ যে জিনিসটা বলতে চাই, আপনারা জানেন যে এই বাংলাদেশের এবং এই স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে গণহত্যার একটা জায়গা ছিল, এবং এই গণহত্যার জায়গা থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে এবং এই দেশে আসলে এই রকম শক্তি কখনোই কোনোভাবেই আসলে নির্বাচিত হওয়া উচিত না, যারা হচ্ছে এদেশে গণহত্যার সাথে লিপ্ত ছিল, যারা হচ্ছে জুলাইয়ের সাথেও গাদ্দারি করেছে, জুলাই অভ্যুত্থানকে যারা বিক্রি করে দিয়েছিল, তাদেরকে আসলে আপনারা প্রত্যাখ্যান করবেন, এই আহ্বানটুকু রাখি। এবং শুধুমাত্র এই বিবেচনাটুকু করবেন যে গণতন্ত্রের পক্ষে কারা, দখলদারিত্বের পক্ষের কারা নয়, এবং হচ্ছে দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাসের জন্য যারা কারা লড়াই করছে, সেই বিষয়গুলো বিবেচনা করে আপনারা ভোট দিবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জাবির আহমেদ জুবেল, এবং আপনার প্রতি আমাদের অনেক শুভকামনা, শুভাশিস রইল। এবং আপনি যেটি বলছিলেন যে তরুণরা অর্থাৎ শিক্ষার্থীরা তারাই আসলে মুখ্য প্রভাবক, এবং তারা যদি আসে নির্বাচনী কার্যক্রমে, তারা যদি তাদের গুরুত্বপূর্ণ ভোটটি প্রদান করে, তাহলে আসলে অনেক কিছুই বদলে যাবে এবং তাদের আসাটা জরুরি। এবং আপনি যেটি বলছেন যে আপনি এটাও একটি রেকর্ডও যদি হয় যে এবারই সবচেয়ে প্রথমবারের মতো যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হবে ডাকসু নির্বাচনে, সেটিও একটি সুযোগ রয়েছে, এবং এবার কিন্তু কোনোভাবেই সেটিকে নিয়ন্ত্রণ করাটা একটু জটিল হয়ে যাবে। ফলে ভোটারদের আসাটা জরুরি, এবং আপনাদের প্রতি আরও একবার শুভকামনা জানিয়ে আপনার সাথে এই পর্বটুকু শেষ করছি। জাবির আহমেদ জুবেল, আমরা আরেকজন অতিথি নিব আমাদের এখানে। আপনি যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, বিশেষ কৃতজ্ঞতা আপনার জন্য। যমুনা টিভিকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জুবেল। দর্শক, আমরা কথা বলছিলাম জাবির আহমেদ জুবেল, এজিএস প্রার্থী প্রতিরোধ পর্ষদের। তিনি যেমনটি বলছিলেন যে ভোটাররা
তারা আসলে মূলত মুখ্য প্রভাবক হিসাবে কাজ করবেন, তারা আসলে মুখ্য চরিত্রেই কাজ করবেন এবং তাদের ভোটের যে অংশগ্রহণটা সেটি আসলে খুব জরুরি এবং তারা যদি ভোটটা প্রদান করতে পারেন, তারা যদি আসলে নির্বিঘ্নে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু তারা আসলে অনেক কিছু বদলে যাবে এবং এই বদলে দেওয়ার প্রেক্ষাপটটা অনেকটা ইতিবাচক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ডাকসু নির্বাচন, সেই নির্বাচন ঘিরেও কিন্তু তাদের নানান ধরনের পরিকল্পনা রয়েছে। আমরা বেশ কয়েকজন প্রার্থীর কথা শুনছিলাম, তাদের পরিকল্পনা যেটি আসলে শিক্ষার্থী বান্ধব এবং একই সাথে শিক্ষার্থী সহায়ক হবে এবং সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা আরও একজনের কথা শুনতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ভিপি পদপ্রার্থী, সচেতন শিক্ষার্থী সংসদ। স্বাগত আপনাকে ইয়াসিন আরাফাত আমাদের এই আয়োজনের নাম ইয়েস টু পলিটিক্স। আমরা বলতে চাই যে শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে দারুণভাবে সচেতন হচ্ছেন এবং সেই কারণেই আমরা বলতে চাই ইয়েস টু পলিটিক্স। এবং একটা সময় দেখেছি, আপনিও নিশ্চয়ই দেখেছেন ইয়াসিন আরাফাত, যে সবাই একটা সময় দীর্ঘ সময় ধরে বলতো আই হেট পলিটিক্স, আমি রাজনীতির মধ্যে নাই, এ সমস্ত তরুণরা করবে না। তাতে আসলে কি হয় যে তরুণরা যখন রাজনীতি বিমুখ হয়, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি হয় না, তখন একটা ফ্যাসিজমের চর্চা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং সে কারণেই নানা কারণে হয়তো তরুণদের মধ্যেও কোনো না কোনোভাবে ইনপুট করে দেয়া হয়েছে আই হেট পলিটিক্স। আপনি যখন ইয়েস টু পলিটিক্স এই বাক্যটা শোনেন, তখন আপনার কাছে কি মনে হয় ইয়াসিন আরাফাত? অবশ্যই এটা আমার কাছে অবশ্যই পজিটিভ মনে হয় অ্যাজ এ পলিটিশিয়ান, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 সালে আসার পর থেকে অন্য অত্যাচারের বিরুদ্ধে আমাকে কথা বলার যে সাহস, যে প্রসিডিউর, এটা আমাকে শিখিয়েছে পলিটিক্স। এমনকি জানেন যে স্বৈরাচারের যে পতন হলো সম্মিলিতভাবে, এখানে অবশ্যই পলিটিশিয়ানদের ভালো ভূমিকা ছিল এবং ওই ছাত্রগুলাই সামনে ছিল যারা কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে জড়িত ছিল, ওরাই লিড দিয়েছে। আপনি জানেন সাধারণত একটা বাস 50 জনের একটা বাস, কিন্তু চালায় একজনে। সুতরাং এখানে নেতৃত্বের অবশ্যই দরকার আছে। আর যেটা বললেন আই হেট পলিটিক্স, মূলত মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলে না, এটা সমাধান করা হলো। ঠিক তেমনই ছাত্রলীগের যে দীর্ঘদিন যাবৎ যেভাবে তারা গণরুম, গেস্ট রুম, তারপর একনায়কতন্ত্র, তারপর আধিপত্যের যে রাজনীতি করে ফেলেছে, যার কারণে ছাত্ররা ট্রমালাইজড হয়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে আই হেট পলিটিক্স। রাইট। আপনি কি মনে করেন ইয়াসিন আরাফাত তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা খুব জরুরি? যখন আপনারা এই ডাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে লড়ছেন, তখন এই ডাকসু নির্বাচনটি মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, দেশের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও নানানভাবে গুরুত্ব বহন করছে। কেননা আমরা যে সংকটটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন একটা রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ফলে শিক্ষার্থীরা যে কোনো ধরনের উদাহরণ তৈরি করতে পারে। আপনারা যদি এই রাজনৈতিকভাবে স্থিতিশীল হয়ে এই নির্বাচনটি সফলভাবে সম্পন্ন করতে পারেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে যদি এই নির্বাচনটি সফল করতে পারেন, তখন কিন্তু পুরো দেশকে, পুরো জাতিকে একটি ইতিবাচক বার্তাও দেওয়া হয়। ফলে সেখানে রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের সচেতন হওয়াটা কেন জরুরি? এটা এই জন্যই দরকার, আপনি জানেন ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার হচ্ছে 40,000 পুরা দেশের মেধাগুলো এখানে আছে। সুতরাং আপনি এটাকে একটা দেশ বলতে পারেন। সুতরাং এখানে যখন উন্মুক্ত মত চর্চা, সহমর্মিতা, ভ্রাতৃত্বপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, আর যদি আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে এরকম একটা রিফ্লেকশন তৈরি করতে পারি, তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনে একটা প্রভাব অবশ্যই পড়বে। এজন্য আমরা চাই 24 জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ নতুনভাবে কিছু দেখতে চায়, পুরো দেশের মানুষ, যে নতুন কিছু হোক, এটাকে আমরা রিফর্ম বলি আর কি। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডাকসুটাকে পুরো দেশের জন্য একটা আইকন, একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা অবশ্যই জাতীয় রাজনীতিতে পুরো দেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা পজিটিভ মেসেজ রাখবে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্ররা যারা আছেন তারা অবশ্যই এই পলিটিক্সে আসা দরকার, কারণ এখানে ভালো মানুষের দরকার। এখানে ভালো মানুষরা যখন এই জায়গায় আসবে, পলিটিক্সটাও ভালো হবে। আপনি একটা ছুরির কথা বলি, ছুরি আপনি এটা ডাক্তারের হাতে দেন, সে ভালো ইউজ করতেছে, একজন ডাকাতের হাতে দেন, সে খারাপভাবে ইউজ করবে। সুতরাং পলিটিক্স একটা হলো এক ওয়েপেনের মতো, আপনি যার হাতে দিবেন সে সেভাবে ইউজ করবে। সুতরাং আমরা চাই ভালোরাই মাঠে আসুক। জি, অবশ্যই। সচেতন শিক্ষার্থী সংসদ থেকে আপনি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন এবারে ডাকসু নির্বাচনে। শিক্ষার্থীরা ঠিক কেন আপনাকে ভোট দিবে সেটি যদি একটু বলতেন ইয়াসিন আরাফাত। আসলে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে কী কারণে, সেটা হলো তাদের সাথে আমরা যে দীর্ঘদিন অতীতে ছিলাম, তারা আমাদের কাজ, আমরা তাদের পাশে ছিলাম, সেটা দেখে আমাদেরকে ভোট দিবে। কারণ আপনি জানেন আমি
আমরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2017 সালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর থেকেই বিশেষ করে 18 সালের পর থেকে আন্দোলনের কঠিন একটা মুহূর্ত ছিল, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। রাইট। তা আমরা সেগুলোর মধ্যে আমরা শরিক ছিলাম এবং সর্বোচ্চ কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি এবং সাংগঠনিকভাবেই তা করার চেষ্টা করেছি। 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে একটা, জানা আমি ওই নির্বাচনের সেন্ট্রাল সদস্য প্রার্থী ছিলাম, কিন্তু ওই নির্বাচনটা ছিল অনেক ডিফিকাল্ট। কেমন ডিফিকাল্ট বলি, আজকে এখানে অনেক মানুষ, তখন আমরা 4-5 জন এই টুপি দাড়িওয়ালা একসাথে বসতে পারতাম না। আমাদের ভিতরেও ভয় সৃষ্টি হয়তো কখন জানি ছাত্রদের এসে হামলা করে বা জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে ডিবি নিয়ে এনে যায় কিনা, মানে এটা অন্য কেউ আক্রমণ করবে না, আমাদের ভিতরে এই জিনিসটা। ছাত্ররা ফজর নামাজ মসজিদে পড়তো না, কারণ যে ফজর নামাজ পড়ে তাকে শিবির বলতো, তাকে জঙ্গি বলে ট্যাগিং করে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হতো। এই পরিস্থিতি ছিল। ঠিক সেই মুহূর্তে আমি ইসলামী ছাত্র বাংলাদেশ মনোনীত প্যানেলে সচেতন শিক্ষার্থী সংসদ সমর্থিত, তো তখন আমরা এই প্যানেল থেকে পূর্ণাঙ্গ প্যানেলে আমরা নির্বাচন করেছিলাম। তখন আমাদেরকে এমনও বলা হয়েছিল যে হয়তো আমাদেরকে বহিষ্কার করে দিবে, কারণ আমরা ক্যাম্পাসে কেন ইসলামী সংগঠন হিসেবে সার্ভ করতেছি, যেখানে ইসলামের উপরে এত ধরনের হ্যারাসমেন্ট চলছে, ইসলাম ফোবিয়া এমনভাবে এখানে চলতেছে। তো আমরা তারপরও সব কিছুকে ক্যারিয়ার বাদ দিয়ে হলে আমরা চেয়েছি এখানে একটা ভালো পরিবেশ হোক, যার পরিস্থিতি আপনারা দেখবেন এবার বিবিবদ্ধ প্রার্থীর মধ্যে প্রায় 20 জনের কথা আসছে, বা হায়ার যে 6-7 জনের নাম আছে সবাই মাদ্রাসা, কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলটা বেশিরভাগ এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সুতরাং এই জন্য ওদের উত্থানটা ভালোভাবে হয়েছে। তো আমরা পূর্ণাঙ্গ নির্বাচন করেছিলাম 2019 সালে, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। এরপরে যত ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম ছিল, যত ন্যায়ের সংগ্রাম ছিল, আমরা সর্বাগ্রে সাংগঠনিকভাবে থাকার চেষ্টা করেছি। যেমন আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য, গেস্ট রুম গণরুম কালচারের বিরুদ্ধে, আমরা হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নারী নির্যাতন, কেমন নারী নির্যাতন যে এটার বিরুদ্ধে ছাত্রলীগ ছাত্রদলও আন্দোলন করেনি, কারণ তারা এটা পারবে না হয়তো। সেটা হচ্ছে ইডেনে ছাত্রলীগ কর্তৃক ছাত্রীনীতিদেরকে অ্যাবিউজ করা হতো, কিভাবে তাকে পদ দেওয়ার লাগবে বিভিন্ন বড় ভাইদের কাছে পাঠানো হতো। এটা কত স্পর্শকাতর একটা বিষয়। আমরা সেটার বিরুদ্ধে ক্যাম্পাসে, তখন ছাত্রলীগের আমল, আমরা মিছিল দিয়ে হই হই রই রই ছাত্রলীগ গেলে, কারণ এটা আমাদের গায়ে লাগছে যে মেয়েদেরকে এইভাবে অ্যাবিউজ করা হচ্ছে। সুতরাং আমরা সেই আন্দোলনগুলো করেছি যেগুলো অন্য কেউ করে নাই। তারপর আমরা সর্বশেষ যে ডামি নির্বাচন ছিল, ক্যাম্পাসের সবচেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন স্লোগান ছিল ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। আমরা ক্যাম্পাসে 5-6 বার এই মিছিলগুলো করেছি। আমরা জানতাম হয়তো ছাত্রলীগ যে কোনো সময় অ্যাটাক করবে। আপনারা নির্বাচিত হলে কি পরিবর্তন আনবেন ক্যাম্পাসে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু মূলত এটা একটা একাডেমিক ইনস্টিটিউট, আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিকভাবে সে তার মূল রূপটা ফিরে পায়। আমাদের ডাকসু নির্বাচন আমাদের কোনো পলিটিক্স চর্চা হয়, অবশ্যই সেটা দরকার আছে, কিন্তু সেটা তো ওভার পলিটিক্স না হয়। আমরা চাই এখানে একাডেমিক পড়াশোনা, গবেষণার পাশাপাশি পলিটিক্স দুটার মধ্যে একটা সমন্বয় থাকুক। তো আমরা চাইবো কারণ এখানে দেখেন প্রায় 100 ভাগ শিক্ষার্থীর মধ্যে হয়তো 10 ভাগ আমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত, বাকি 90 ভাগ না, কিন্তু বিভিন্নভাবে হয়তো তারা পরোক্ষভাবে জড়িত। তা আমরা চাইবো যে শিক্ষার যে পরিবেশ, একজন শিক্ষার্থীর যে মৌলিক অধিকার, এটাকে প্রথমে বাস্তবায়ন করা। শিক্ষার মৌলিক পরিবেশের জন্য আমরা বলতে চাই প্রথমে সুন্দর আবাসন ব্যবস্থা। আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আসার পরে সেই শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে। আমাদের গ্রামাঞ্চল থেকে একটা ছাত্র যখন ঢাকা শহরে আসে, তার প্রথম সমস্যা হলো এইটা, একজন 2 বেলা খাওয়াবে, কিন্তু থাকার জায়গা দেওয়াটা খুব কঠিন। সুতরাং আমরা চাইবো ক্যাম্পাসে যাতে প্রথম বর্ষ থেকে আবাসিক সিটের ব্যবস্থা হবে। এমন বলতে পারেন যে 1 বছর এটা কীভাবে সম্ভব? আমরা বলবো যে আমরা এখন যেভাবে আছে সেভাবে চলবে। যারা সিট না পাবে তাদের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে ম্যাচের ব্যবস্থা করা, কারণ এটা তো আমাদেরই অধিকার ছিল তাদের জায়গা দেওয়া, আমরা যদি পারছি না, সুতরাং আমরা শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের এটা পূরণ করে দিব। 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার দরকার। আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই প্রথমে আসে, প্রথম 5-6 মাসে একটা রোগে ভুগে, কারণ তার এই খাবারগুলো পেটে শ্যুট হয় না। সুতরাং আমরা চাইবো স্বাস্থ্যসম্মত খাবার এবং পড়াশোনার জন্য একটা সুন্দর পরিবেশ তাদেরকে তৈরি করে দিতে, নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ক্যাম্পাসে মেয়েদের জন্য খুবই কঠিন পরিস্থিতি। আমাদের ক্যাম্পাসে বহিরাগত মানুষ দ্বারা, উদ্বাস্তু মানুষের দ্বারা আমাদের মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়। তা আমরা চাইবো ক্যাম্পাসে যেরকম বহিরাগত মানুষদের এইরকম সমাগমন, এরকম একটা জট লেগে থাকে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে ক্যাম্পাস একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, পড়াশোনার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয় এবং একজন শিক্ষার্থী তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এর পাশাপাশি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় সংগ্রামের অংশীজন,
আমরা চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ইতিহাসটা ধরে রাখুক। সেজন্য আমরা চাইবো ক্যাম্পাসে একটা সহানুভূতির, ভ্রাতৃত্বপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, সহাবস্থান তৈরি হোক। কারণ আমরা চাইবো না আর সে আধিপত্যের রাজনীতি ফিরে আসুক, যেটাকে আমরা 24শে জুলাই কবর দিয়েছি। আবার কেউ যদি ফিরে আসতে চায়, আমরা তাদেরই ঠিক একই পরিণত করব। আপনারা প্রতিবাদ জানাবেন। আর সেই জন্য আমরা ডাকসুটা চাচ্ছি যে এখন কারো হাতে যেমন কোনো দল ক্ষমতায় আসলো, তার ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে নিজের আস্তানা বানিয়ে নিল, সেটা যাতে না হয় এই জন্য আমরা চাচ্ছি ডাকসুটা জাতীয় নির্বাচন আগে হয়ে যায়। জি ইয়াসিন আরাফাত, আমরা একদম শেষ দিকে রয়েছে। আপনিও জানেন যে আপনারা সবাই আজকে আসলে অনেক ব্যস্ত, কারণ আজকে হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিক রয়েছে এবং কয়েক ঘন্টা বাকি রয়েছে, ফলে আপনাদেরও অনেক ব্যস্ততা আছে এবং সেই ব্যস্ততায় আসলে আর একদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনটিকে আপনারা কি পরিস্থিতিতে দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে ক্যাম্পাসের, সেটি একটু জানাবেন এবং একই সাথে ভোটারদের উদ্দেশ্যে যে কোনো ধরনের একটি বার্তা, ইতিবাচক বার্তা আপনার পক্ষ থেকে, আপনার প্যানেলের পক্ষ থেকে আপনি দিতে পারেন। এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে। ওকে, আমরা আসলে জাতীয় আমাদের ডাকসু নির্বাচন আমরা যেরকম আশাবাদী, কারণ আমরা আমাদের শিক্ষকদেরকে, এখন যারা নির্বাচন কমিশনে আছেন, ভিসি, সব প্রশাসনে যারা আছেন, আমাদের আস্থার জায়গা থেকে আমরা তাদেরকে এখানে বসিয়েছি। এটা কোনো সিন্ডিকেটের সিস্টেমের মতো, ঠিক আমাদের উপদেষ্টা সরকারের মতো আছে বলা যায়। সুতরাং আমরা চাইবো তারা এখানে আমাদের আস্থাটাকে সম্পূর্ণভাবে যাতে মূল্যায়ন করেন, তারা যাতে কোনো সংগঠন দ্বারা ভায়াস না হন। অতীতে আমরা কিছুদিন আগেও দেখেছি তারা ভায়াস হয়েছেন, কোনো সংগঠনের কারণে তারা একদিনের জন্য সময় বৃদ্ধি করেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার, তারপর হঠাৎ রাতে তারা কোনো একটা বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছেন, তারপর অনেক সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে তারা শক্ত কোনো অ্যাকশন নেন নাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু আশঙ্কা বোধ করছি যে তারা ভায়াস হয়ে যান কিনা, মানে সম্পূর্ণ আমরা তাদের প্রতি একটা আশা ছেড়ে দিচ্ছি না। এরপরে বলতে চাই, একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য ছাত্র সংগঠনগুলোরও তাদের মানে একটা সদয় থাকা দরকার, যে আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই, সদিচ্ছা থাকা দরকার। সুতরাং আমরা এই যমুনা টিভির এই লাইভের মাধ্যমে বলতে চাইব যে আমরা সকল ছাত্র সংগঠন যারা এখানে অংশগ্রহণ করছি, সবাই যাতে এখানে আমাদের সর্বোচ্চ উদারতা আমরা পরিচয় দিব, যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি ছাত্রদেরকে আমরা বলবো যে আমরা বিজয়ী হই বা না হই, অতীতে যেমন আমরা ছাত্রদের সাথে কাজ করেছি, ভবিষ্যতে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের লড়াই আমরা ছাত্রদের সাথে থাকব। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে 24শে আগস্টের পর অনেক ধরনের ফেস আমাদের সামনে আসছে, সুতরাং আপনারা তাদেরকে ভোট দিবেন যারা অতীতে আপনাদের পাশে ছিল, আপনাদের জন্য কাজ করেছে। ধন্যবাদ ইয়াসিন আরাফাত, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবং আপনি যেমনটি বলছিলেন যে হয়তো হার কিংবা জিত থাকবেই, কিন্তু আপনি যে শিক্ষার্থীদের সাথে থাকবেন, শিক্ষার্থীদের পক্ষে এবং তাদের অধিকারের জন্য লড়বেন, এটি অনেক ধরনের কিন্তু ইতিবাচক বার্তা, অর্থাৎ শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করবার জন্য অনেকটা সহজ পথ বাতলে দেয়। ধন্যবাদ ইয়াসিন আরাফাত, আপনাদের এই সহজ পথ বাতলে দেওয়ার যে পরামর্শগুলো এবং প্রত্যয়গুলো, সেগুলোই আসলে বাংলাদেশকে আগামী দিনে ভালো অবস্থানে নিয়ে যাবে। আপনি সময় দিয়েছেন, আপনাদেরকে আরও একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি দর্শক, আমরা আসলে আজকে এই আয়োজনে, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনটি আজকে মূলত শেষ হচ্ছে। ডাকসুর প্রচারণার যে কার্যক্রম সেটিও শেষ হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমাদের ইয়েস টু পলিটিক্সের যে যাত্রা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেই শেষ হচ্ছে আজকে। তবে এর সাথে আজকে যুক্ত রয়েছিলেন বেশ কিছু মানুষ এবং বেশ কিছু প্রার্থী, এবং যারা আপনারা যুক্ত ছিলেন তাদেরকেও আরও একবার কৃতজ্ঞতা ভরে আমাদের এই আয়োজনে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা বলতে চাই যে ইয়েস টু পলিটিক্স সেটি আসলে শুধুমাত্র এখানে প্রশ্নের উত্তর খুঁজি, শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। ইয়েস টু পলিটিক্স, যেখানে আসলে আমরা তরুণ প্রজন্মের যে রাজনীতি সেটি আসলে তাদের প্রশ্ন দিয়ে জানতে চাই। ফলে সেই আয়োজনকে ঘিরে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ডাকসুর যে নির্বাচন সেটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং সেই প্রত্যাশা এবং ব্যাপ্তি রেখে, প্রত্যাশা এবং প্রাপ্তি রেখে আমরা আসলে শেষ করতে চাই আমাদের এই আয়োজন ইয়েস টু পলিটিক্স। যারা ছিলেন সবাইকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।